তোর এই কাউচটাতে পা তুলে বসা যায়? কি বলবো, একটা পডকাস্টে বসে দীর্ঘ অনেক মাস যদি কাজ না থাকে, যেটা আমার বাস্তবে ঘটেছে কত বছর থেকে, তাতে আমার সব পুঁজি শেষ। ইন্ডাস্ট্রিটা একটা বদল ঘটতে শুরু করলো, একটা দাদাগিরি শুরু হলো, একটা মাফিয়া তৈরি হলো, দল তৈরি হলো ইন্ডাস্ট্রির। আনকমফোর্টেবল কাউচের নিমন্ত্রণ আমার কাছে নিশ্চিত এসেছে। প্রথম সারির প্রযোজক পরিচালক দারুণ লোভনীয় কাজ প্রথমে অফার করেন, তারপরে তারা নিমন্ত্রণ করেন, যে নিমন্ত্রণ গ্রহণ না করলেই আমি দেখি কাজটা চলে যায়। আমি ভালো কথা কি করে বলতে পারি কথাগত সম্পর্কে? ডিভোর্সের পর আমি এখনো বিবাহিত। আড্ডা গল্প পরে হবে। আমি গত আধ ঘন্টা ধরে এই কাপটা ঠিক এরকমভাবে ধরে বসে আছি। তার কারণ আমার সামনে যিনি বসে আছেন তিনি বলেছেন এটা এমনভাবে রাখতে হবে এটা যাতে আর কেউ না ছোঁয়। এখানে যা যা জার্মস ঘুরে বেড়াচ্ছে সেগুলো যেন এই কাপ স্পর্শ করতে না পারে। কোনো রকম এসির হাওয়া থেকে যে জার্মস বেরোয় সেইগুলো যেন এই কাপে স্পর্শ করতে না পারে। এবং এইটা যতটা সম্ভব এখানের যে টেবিলটাকে একটু অ্যাভয়েড করা যায়, কারণ সেখানে আরেকটা কাপ রাখা আছে। মানে এরকম নানাবিধ জিনিসপত্র আমি তাই খুব সাবধানে সচেতনভাবে ধরে রেখেছি। এই কাপটা আমি আমার গেস্টকে, আজকের যিনি গেস্ট, ওই নামঠাম বলে প্লিজ ওয়েলকাম ওই ন্যাকামোটা আমি করতে পারছি না, আমি তার হাতে এটা যত্ন সহকারে তুলে দিচ্ছি। তিনি এবার কি করবেন দেখুন দেখুন। এটা হবে এখন, মানে এই কাজগুলো হয় আমাদের এই ক্যাফে হাউস ক্লিকের এই আড্ডায়। ওয়াও মোমো স্পন্সার্ড, পাওয়ার্ড বাই ওয়াও মোমো। এই কাজগুলো আমাদের ঘটে, মানে গেস্ট এসছে, হোস্ট বসে আছে, গেস্ট কি করছে, কাপ মুছছে। কেন? এবং তাতে এখন পানীয় ঢালা হবে। আমার এখানে যেমন একটি পানীয় আছে, আমি চা খেতে ভালোবাসি। চা। চা তো এবার তুমি কি খাবে? আমারটা তো কফি, ব্ল্যাক কফি। আচ্ছা, আমি ব্ল্যাক কফি করলে একটা করে আওয়াজ হয়, এরকম করে আসে আমার ব্ল্যাক কফিটা। কিন্তু এবার তুমি বলে দিও আসলে কি এমন ভাবে রেখে রেখে বলছি না, বুঝলে? কল্পনা শক্তির প্রয়োগ কর না, হ্যাঁ, মহিমা মেশা নিজের কল্পনার। ব্ল্যাক কফি, ব্ল্যাক কফি। ধোঁয়া দেখতে পাচ্ছিস? দারুণ, ঠান্ডা থেকেও তো ধোঁয়া বেরোয়। বেরোয় তো, বল। হ্যাঁ, এটা হলো গিয়ে আমার ব্ল্যাক কফি। এই ওখানে রাখবে? ঠিক আছে, থাক। তলাটা রাখলাম। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্ক ঢালা হয়ে গেছে এবং ঠান্ডা কোল্ড ড্রিঙ্কেও ধোঁয়া ওঠে, এবং আমাদের এই অনুষ্ঠানে তো ধোঁয়া উঠবেই। আজকে তো যিনি গেস্ট তিনি ঠান্ডা কোল্ড ড্রিঙ্কে ধোঁয়া তুলে দিয়েছেন, আলোচনায় ধোঁয়া তুলে দেবেন। আর আপনারা দেখছেন ক্লিক ওয়াও মোমো প্রেজেন্টস ক্যাফে হাউস। ক্যাফে হাউসের আড্ডা আজকে দেবলীনাদির সঙ্গে। ওয়েলকাম। এটা হয় তো প্রত্যেকটা পডকাস্টের আগেই এটা হয়। এই যে তুই যে এত মানে সুন্দর করে স্পষ্ট করে সবটা দেখিয়ে দিলি, মজার না ব্যাপারটা? দারুণ, মিষ্টিও। সব থেকে আনন্দের বিষয় হলো আমার সেই ওই বোকা বোকা ইন্ট্রোডাকশনটা দিতে হলো না, ভাগ্যিস। হ্যাঁ, ভাগ্যিস। আর এই যে পুরো ব্যাপারটাই তুই আধ ঘন্টা ধরে রইলি, কিন্তু এই যে গোটা ব্যাপারটা, কাপটা যে তুই ধরে বসেছিলি, এটার জন্য ইংরেজিতে একটা বিরাট একটা কথা আছে, ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, কিন্তু বাংলাতে পিটপিটে আরেকটাও আছে, আমাদের মায়েরা বলতো চুচিবাই। চুচিবাই মানে তুমি চুচিবাই, তুই চুচিবাই মানছি। হ্যাঁ, সব মুছো এরকম, কি দুটো শব্দই কি মিষ্টি না? খুব মিষ্টি। হ্যাঁ, মানে তুমি না, আমার একটা প্রশ্ন আছে। বল। মানে তুমি যা ওষ্ঠ স্পর্শ করাচ্ছ এক্স্যাক্ট সব টিস্যু পেপার দিয়ে মুছি। আমি এইটুকুই আমার জানার ছিল। আমি প্লেট রেস্টুরেন্টে গিয়ে, 5 স্টারে গিয়েও ফিসফিস করলাম কেন, কেউ জানে না কেন ফিসফিস করলাম। যাই হোক, পুরো টিস্যুটা নিয়ে পুরো প্লেটটাকে এইভাবে মুছি, তারপর প্রত্যেকটা কাঁটা চামচ এবং চামচ এবং ছুরি এরকম 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 করে মুছি, তারপর আমি খাই। পিটপিটে চুচিবাই। এই বারবার মুছবে না তো? বারবার মুছবো না, এরপর তো আমার ওষ্ঠই স্পর্শ করবে। আচ্ছা, কাজে আর আমার মোছার দরকার নেই। নিজের ওষ্ঠে কনফিডেন্স আছে দেবলীনা দত্তর, নিজের পারফরমেন্সে কনফিডেন্স আছে দেবলীনা দত্তর, এবং নিজে যা বক্তব্য রাখে। কি গরম! ও সরি, একটু হালকা ওভার অ্যাক্টিং। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই।
নিজের ওভার অ্যাক্টিং কনফিডেন্স আছে দেবলীনা দত্তর, এবং নিজে যা বক্তব্য রাখে জোকস অ্যাপার্ট আমাদের এই সোসাইটি জুড়ে, সেটা তিনি বিশ্বাস করেন, সেটা তিনি বলতে চান কিছু তোয়াক্কা না করে, যেটা আমাকে ব্যক্তিগতভাবে খুব আনন্দ দেয় এবং মনে হয় যে ধুর কে কী ভাবলো। তো এই যে ধুর কে কী ভাবলোটা দেবলীনা দত্ত করে, সত্যি কি ধুর কে কী ভাবলোই আছে তোমার মাথায়? আমার একদম মাথায় ধুর কে কি ভাবলো এটা ছিল ইতিহাস। বর্তমান হচ্ছে ধুর কে কি ভাবলোটাও আর নেই, মানে ধুর কে কি ভাবলো, এটার জন্য তো কে কি ভাবলোটা ভাবতে হয়, মানে এটা কে কি প্রেজেন্স কে আর তুমি না আনছো কেউ যে কিছু ভাবলো সেটারই আর কোনো অস্তিত্ব নেই আমার জীবনে, কাজে ধুর টুর কিছুই নেই আর কি, বয়ে গেল ভাবলো। আচ্ছা, তোমার এই ছুচিবাই গ্রস্ততার জন্য তোমার প্রেম কেটেছে? ছুচিবাইগ্রস্ততার জন্য আমার প্রেম কাটেনি, এই হাত ধরো না ধৌনি এখন এরকম কিছু। ছুচিবাইগ্রস্ততার জন্য আমার প্রেম কেটে যায়নি, কিন্তু প্রতিটা প্রেমিকের সঙ্গে তর্ক হয়েছে গুছিয়ে। আমার ঝগড়া হয় না, আমার ঘটনাচক্রে যতবারই প্রেম হয়েছে এমন এমন ব্যক্তিদের সঙ্গে প্রেম হয়েছে যাদের গুছিয়ে তর্ক করতে পেরেছি, মানে গুছিয়ে তর্ক করতে পারবে এইটা একটা বিষয় আমার ডিবেট, মানে এটা শিক্ষিত ডিবেট। হ্যাঁ সেটা পারতে হবে, না হলে সেই মানুষের সঙ্গে আমার প্রেম হবে না। তো এই নিয়ে তর্ক সবার সাথে হয়েছে। জিতেছো? প্রত্যেকবারই জিতেছি। নাকি ছোঁয়াচে রোগের মতন সে এখন ছুচিবাইগ্রস্ততায় ভুগছে? জিতেছি বলেই তো তারা প্রত্যেকে ছুচিবাইগ্রস্ততায় ভুগছে কিনা আমি জানি না, কিন্তু এগুলো করতে বাধ্য হয়েছে তারা। পা ঝেড়ে এরকম 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 করে পা ঝেড়ে তারপর বিছানায় ওঠা। মানে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি, এটা যদি পা হতো তাহলে যেটা হতো এইভাবে পাটাকে ঝেড়ে তারপর বিছানায় ওঠা, যাতে ধুলোগুলো পড়ে যায় তারপর তাহলে বিছানাটা ঝাড়ার পর, নচেত বিছানাটা ঝাড়ার পর ওইভাবে না পা ঝেড়ে উঠলে বিছানাটা ঝেড়ে কি লাভ? আচ্ছা, বিছানায় শোয়ার পর এই যে অনেক সময় হয়, এটা ছুচিবাইগ্রস্ততা কিনা জানি না, আমারও হয় অনেক সময়, হয় না কিছু একটা গুঁড়ো পড়ে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অস্বস্তি হয় না? ভীষণ, খুব আমার মনে হয় অস্বস্তি হওয়াটা বিস্কুট খাওয়া হয়েছিল 1 ঘন্টা আগে, সাংঘাতিক। এটা মানে আমার ভেবেই অস্বস্তি হচ্ছে। ওই গুঁড়োটাকে তখন আইডেন্টিফাই করে এইভাবে তুলে, এবং একটা গুঁড়ো তুললেই কি মনে হয় দেখবে এটা তো ছোঁয়াচে রোগ, একটা গুঁড়ো তুললেই মনে হয় এবারে তো গোটা বিছানাটা দেখতে হবে পর্যবেক্ষণ করে আর কোথায় কোথায় গুঁড়ো আছে। কাজে এরকম হাত ঘষে ঘষে গোটা বিছানায় দেখা আর কোথায় কোথায় গুঁড়ো আছে, সব কটা গুঁড়ো তুলে সেটাকে ডাস্টবিনে ফেলে তারপর আবার শোয়া, আর তারপর যদি আবার একটা গুঁড়ো পাওয়া যায় তাহলে তো শেষ। ওই রাতটা ঘুম হলো না। আচ্ছা, তোমার দাঁতে খাবার আটকায়? হ্যাঁ। তারপরে ওটা জিভ দিয়ে খুঁচিয়ে বের করে খাও না ফেলে দাও? জিভ দিয়ে খুঁচিয়ে বের করে খাই, খেয়ে ফেলি, ফেলে দিই না। এটা ভালো উত্তর, এটা ট্রুলি। ওটা তো আমারই দাঁত, ঠিক আছে, কিন্তু এটা ইন্টারেস্টিং বিষয় না? ভীষণই ইন্টারেস্টিং বিষয়। আর যতক্ষণ, আর সবথেকে মজা হয়, ধরো তুমি দুপুর 2টোয় খেয়েছো, হ্যাঁ তুমি খাবারটা ভুলে গেছো, হয়তো মাটন, তোমার তো খাওয়া নিয়ে এত কথা আবার আসবো, আমি নিরামিষাশী, তুমি নিরামিষাশী, ধরো আলু পোস্ত খেয়েছো না, আলু পোস্তে না কিছু আটকাবে না। আজও আমি গাটি কচু খেয়েছি, শাক আটকে যায় ভীষণ। শাক, তুমি শাক খেয়েছো, হয়তো শাকটা খুব ভালো লেগেছে, হ্যাঁ এবার তুমি ভুলে গেছো, বিকেল গড়িয়ে গেছো, সন্ধ্যাবেলা কাজে গেছো, একটা শুট করছো বা আন্দোলনের রাস্তায় হাঁটছো, কোনো বক্তব্য রাখছো, এরকম করতে গিয়ে দুপুরে শাকটা বেরোলো, এবার তুমি এই ছুচিবাইগ্রস্ততার ডিপার্টমেন্ট কি বলে, খেয়ে নেবে? ছুচিবাই বের করে তুমি ফেলবে না, এই ক্ষেত্রে ছুচিবাইগ্রস্ততার ডিপার্টমেন্ট সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবো কেন? সেখানে আবার অন্যরকম ছুচিবাইগ্রস্ততা, সেটা হচ্ছে ওটা আমি জনসমক্ষে রয়েছি, আমি একটা শাক আমার জিভে এলো, আমি মুখ থেকে সেটা বার করব, বার করে ফেলবো, এতেও তো আমার মহা অস্বস্তি আর কি। এইটা আমি কি করে করবো? এইটা তো করা যায় না, তাই চট করে গিলে ফেলি ওটা আর কি সঙ্গে সঙ্গে। দারুণ। এইটা ছিল হচ্ছে আমাদের এই ক্যাফে হাউস পাওয়ার্ড বাই ওয়াও মোমোর দেবলীনা দত্তর ইন্ট্রোডাকশন, এই যে ছুচিবাইগ্রস্ততা আলোচনা। আমরা প্রেমের গল্প তো আমি শিখেছি মায়ের কাছ থেকে। কোনটা? আমার মা অনেকটা দায়ী এর জন্য। দাঁত থেকে বের করা? আমার মা, এইটা আচ্ছা, আমার মা ছুচিবাইগ্রস্ততার জন্য অনেকটা দায়ী, আমার এই ছুচিবাইগ্রস্ততার জন্য। মাকেও এর ছোঁয়াচেটা ওখান থেকেই আর কি। আমার অনেক কিছুর জন্যই, যেরকম এই যে তুই বললি যে স্পষ্ট কথা স্পষ্টভাবে বলা, আন্দোলনের রাস্তায় হাঁটে, এগুলোর জন্য মাই দায়ী, এবং ছুচিবাইগ্রস্ততার জন্য মাই দায়ী, ক্রেডিট। এবং রাস্তায় এরকম ভাবে টুক করে মুখ থেকে কিছু একটা বার করে তুমি ফেলে দিতে পারো না মাম, তোমার
থুতু রাস্তায় তুমি ফেলতে পারো না মাম, যত নোংরাই রাস্তা হোক না কেন, তোমার কোনো অবদান তাতে থাকবে না, তুমি হাত থেকে কোনো একটা জিনিস ফেলে দিতে পারো না, এগুলো সব আমার মায়ের কাছ থেকে আমি ছোঁয়াচে রোগ আমি পেয়ে গেছি। রাইট। তুমি বড় হয়েছো কোথায়? কলকাতা? আমি একদম মধ্য কলকাতা, দত্তবাড়ি, মানে বনেদি বাড়িতে বড় হয়েছি আর কি। আমার বাবার বাড়ি মধ্য কলকাতা, যৌথ পরিবার, আমাদের যারা এক্সটেন্ডেড হেল্প তাদের সব নিয়ে টিয়ে প্রায় 20 জন 17 জন তো সেই সময় ছিলেন সদস্য। আর বর্তমানে তো আমি মধ্য কলকাতায় থাকি না, আর কাজের সূত্রে আমি সাউথ কলকাতায় চলে এসেছি। কিন্তু আমার মামার বাড়ি আবার বদ্দি, মানে আমি বাঘ। বাঘ? হ্যাঁ, আমিও বাঘ। তাই? আচ্ছা, আমি ওই বাটির বদলে বাঘটা বলতে আমিও পছন্দ করি, বেশি ভালো লাগে। এটা অপটিমিস্টিক ব্যাপার আছে। হ্যাঁ না, আর তোমার তার মানে জয়েন্ট ফ্যামিলি ছিল? একদম। এখন একদম মানে একা থাকো না আর কেউ থাকে? এক হেসেল। আমার বাপের বাড়িতে এখনো এক হেসেল। না, তুমি যেখানে এখন থাকো? আমি এখন যেখানে থাকি সেখানে তো আমি আর আমার মা থাকি। ওকে, অনেক ছোট হয়ে গেছে ব্যাপারটা। একদম। আর আমার ছানারা থাকে, আমার 4 পেয়ে ছানারা থাকে। কজন এখন? আমার বাড়িতে এই মুহূর্তে 2 জন। আচ্ছা। আমার সবকটাই রেস্কিউড কোনো না কোনো ভাবে। জানি আমি, গত বছরের আগের বছর আমার বাগিরা, আমার ছানাটি ও চলে গেছে ছেড়ে, ফলে এই মুহূর্তে 2 জন। কিন্তু আমার পাড়ার 48টা ছানা আমার পাড়ার, সেই 48টা আমারই, এবং সেই 48টির মধ্যে 4টে ছাগল আছে। 4টে ছাগলের মধ্যে 2টো রাম ছাগল আছে, মানে বাচ্চা ঘোড়ার মতো তাদের সাইজ। এবারে এই যে 2টো রাম ছাগল, এই রাম ছাগলের গল্পটা অসামান্য, মানে ভাবতেই পারবি না। কোভিডের সময় আমি তো ওদের খাওয়া দাওয়ার দায়িত্ব তো আমার, এবং কোভিডের সময় যে ভদ্রমহিলা, আমি তো শুটিংয়ের দরুন নিজে হাতে সবসময় খাওয়া দিতে পারছি না, দায়িত্বটা আমার। যে ভদ্রমহিলার উপর দায়িত্ব, তিনি তো কোভিডের সময় আসতে পাচ্ছেন না, আসবেন কি করে আমার পাড়া অবধি এসে? তো আমিই বেরোতাম, মানে আমি তথাগত দুজনেই বেরোতাম ওই সময়, 2 হাতে 2টো বালতি নিয়ে। তো তখন একটি ছাগল সদ্য তার ছানা হয়েছে, 2টি ছানা হয়েছে একেবারে সদ্য। এবার সেও তো খেতে পাচ্ছে না, তখন তাকেও আমরা, তার যেহেতু খাদ্যাভ্যাসটা হয়ে গেছে, তাকে খাওয়ানো যাচ্ছে না, আমরা চিকেন ভাত নিয়ে বেরোতাম। সে খাচ্ছে না, সে পাতাই খাচ্ছে। কিন্তু সদ্য জাত 2টি, ওরা বাকি আমার 4 পেয়ে ছানাদের সঙ্গে চিকেন ভাত খেতে শুরু করলো গপ গপ করে, এবং ওরা এখনো চিকেন ভাতই খায়। মানে ওরা আমিষাশী খাচ্ছে, মানে ঘটনাটা এরকম আর কি, মাটন চিকেন খাচ্ছে। এবং ঘটনা চক্রে আমি জানি না এর পেছনে কোনো বিজ্ঞানী নেই, খুবই বোকা বোকা হবে, ওই 2টোই রাম ছাগলে পরিণত হয়েছে, জানিস তো। না, আমি যেটা বলছিলাম যে তুমি এখন একা থাকো, এই যে ছোটবেলার যে এই যে জয়েন্ট ফ্যামিলির তো মারাত্মক একটা বিষয়, মানে দারুণ ব্যাপার আর কি। দারুণ মানে আমরা যেহেতু কোয়ার্টারে বড় হয়েছি, মানে পালিতভাবে জয়েন্ট ফ্যামিলি হয়ে গেছিল, হেসেল আলাদা, কিন্তু কোয়ার্টার জীবন যেমন হয় প্রায় শুধু রাতে ঘুমোতে যেতাম বাড়িতে আর কি, বাকি কার বাড়িতে কখন থাকছি নিজেরাও জানি না, ফ্যা করে ঘুরে বেড়াচ্ছি সারা দুপুর, হয়তো মা খুঁজে বেরিয়ে পাইনি ওই দিন আর কি দুপুরবেলাটা আমাকে। তো এই যে এই সময়টা, এই যে জয়েন্ট ফ্যামিলি, মধ্য কলকাতা, পাড়া, প্রেম, অঞ্জলি দিতে গিয়ে তোমার মাথায় এসে ফুল পড়া, তুমি টিউশনে ঢুকেছো, তোমার সুন্দর চটিটার পাশে একটা দামড়া চটি এসে বেরিয়ে দেখছো চটিটায় ঠেকিয়ে চটি রেখেছে, সব পেয়েছো, সব হয়েছে। এটা একটু শুনি না, প্রথম মাথায় ফুল পড়াটা। হ্যাঁ, ওই তো। কিন্তু তুই যেগুলো বললি কোয়ার্টারে থাকার দরুন যেগুলো হয়েছে, সেই সব কিছু যৌথ পরিবারে হয়। হ্যাঁ, মানে দুপুরবেলা আমার মানে জ্যাঠতো দাদা, খুড়তো বোন, আমরা তো সব একই বাড়িতে, ফলে এবং আমাদের যৌথ পরিবারের যে বাড়ি 5 তলা, সেই ছাদ, 5 তলায় ছাদ, বিরাট ঠাকুর দালান, এরকম একটা বাড়ি। লুকোনোর জায়গার তো মানে অসংখ্য লুকোনোর জায়গা, লুকোচুরি খেলার জন্য একেবারে শ্রেষ্ঠ। তো আমাদেরকেও দুপুরে খুঁজে পাওয়া যেত না, আমরাও কখন কোথায়, কোন তলায়, কোন ঘরে, কার ঘরে কে থাকছি কেউ জানতে পারতো না। মানে যদি মনে করতাম আমরা যে আমরা চাইলে 10 দিনও লুকিয়ে থাকতে পারি, এখনো কেউ চাইলে পারে আমার ওই বাপের বাড়িতে লুকিয়ে থাকতে, খুঁজে পাবে না কিন্তু কেউ। এবং সেই জায়গাগুলো আমি, আমার দাদা, আমার খুড়তো বোন, আমরা জানি সব বিশেষ জায়গা, এবং পরবর্তীকালে সেই জায়গাগুলো প্রেমে কাজে লেগেছে। সেই যে আমি সেইটাই জানতে চাইছি, এই প্রথম মাথায় ফুল পড়ার যে ব্যক্তি, হ্যাঁ, আমার প্রথম প্রেমটা ছিল পাড়াততো প্রেম, একদম
পাড়াতে আমাদের পাড়া কালচারটা খুব বেশি মধ্য কলকাতা, এবং আমাদের একটা 11-12 জনের দল ছিল, আমরা একসাথে বড় হয়েছি, একই জেনারেশন, আমরা একই এক বছর এদিক ওদিক জন্মেছি, আমরা একসাথে বড় হয়ে খেলছি, সবাই একসাথে খেলাধুলো করতাম। সেই খেলাধুলোর সাথীর মধ্যেই একজন, যখন সে ক্লাস 9-এ উঠলো, সে আমাকে প্রপোজ করলো প্রথমবার। এবং এখনো চোখ মুখ পাল্টায় দেখো, প্রথম প্রেমের ব্যাপারটা তুই দেখতে পাচ্ছিস সেটা। আচ্ছা, পুরো পৌঁছে গেছো তুমি পাড়ায়। পৌঁছে গেছি না? হ্যাঁ, পাড়ার কথা বললেই কিন্তু আলাদা আলাদা অনুভূতি। পাড়া আমার কাছে, পাড়া, স্কুল, কলেজ তিনটেই সাংঘাতিক অনুভূতি। হ্যাঁ, যাই হোক। তো সেই আমাকে প্রপোজ করলো, এবং তার সাথে আমি খেলে বড় হয়েছি। আমি একেবারে নাকচ করে দিলাম, একেবারে নাকচ, কারণ আমি বলছি এ বাবা, এ তো আমার বন্ধু, না না, এর বন্ধুর সাথে প্রেম, খেলে একসাথে খেলে বড় হয়েছি, কোথায় মানে বেশ ঘোড়ায় করে রাজপুত্র আসবে নতুন, আমি তাকে চিনি না, ভাঙা সাইকেলে এসেছে এ বাবা তুই কে, তোর সাথে এই তো গতকাল এই তো ওই উল্টো দিকের বাড়ির ছাদে লুকোচুরি খেললাম, না না, এরকম হয় না। এরকম হলো, কিন্তু সে কিন্তু 9 থেকে 11 অবধি লেগে পড়েছিল 2 বছর। হ্যাঁ, এবার 11-এ আমারও প্রেম জাগলো, ওর প্রতিই জাগলো, বাহ, ওর প্রতিই জাগলো। এবং 11 থেকে আমার প্রথম প্রেমটা শুরু হলো, আর চিঠি লিখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিঠি লিখে শুরু পেয়েছিলে? চিঠি পেয়েছিলাম 11-এ। আসলে দিয়েছিল? তার আগে মুখে কথা হয়েছিল, মানে মুখে কি সরাসরি তো বলতে পারছে না, মানে বাকি যে বন্ধু বান্ধব আর কি ওই দলের, এর মুখ দিয়ে কখনো বলাচ্ছে, ওর মুখ দিয়ে কখনো বলাচ্ছে, তার মুখ দিয়ে কখনো বলাচ্ছে। আর মানে সেই সময় আমরা সবাই এই পোস্টম্যানের কাজ করেছি না? হ্যাঁ, আমি তো তার আগে মানে মারাত্মকভাবে পোস্টম্যানের কাজ করেছি। মানে স্কুলে যাওয়ার পথে আমার দিদি দাদারা আমার হাতে চিঠি ধরিয়ে দিত, স্কুল থেকে ফেরার পথে দাদা দিদিরা হাতে চিঠি ধরিয়ে দিত, সব পাড়াতো তো প্রেম। এবং আমি খুব ভরসাযোগ্য পোস্টম্যান ছিলাম, আমি বিশ্বাস করতো সবাই, না আমি লিক করতাম না বলে, কিন্তু তৎসত্ত্বেও আমার কাকা একবার 4 তলার জানলা থেকে দেখে ফেলেছিলেন, দূর থেকে আমি যেতে যেতে টুক করে কাকে একটা চিঠি দিয়ে দিলাম, ব্যাস। সেই যাকে সেটা চিঠিটা দিল তোমাকে, আমার গল্পে ফিরি আর কি। চিঠিটা দিল 11-এ চিঠি পেলাম, সেই চিঠিটা পড়ে আমার একটু প্রেম জাগলো। এবং তার আগে যখন সবার মুখে মুখে দিয়ে আসছিল, তখন আমি ভাবিনি এটা নিয়ে। তখন আমি একটা চিঠি লিখলাম উত্তরে, বিরাট চিঠি ছিল, হ্যাঁ বিরাট, তাতে নানান রকমভাবে প্রকাশ করা যে সে কেন আমাকে তার জীবন সঙ্গিনী হিসেবে পেতে চায়। এতদিন ছুকিতকিত, লুকোচুরি, ক্যারাম, লুডো, ব্যাডমিন্টন সারা শীতকাল খেলার পর, তো এবারে আমার হঠাৎ মনে হলো যে আচ্ছা বেশ, তুই তুকারি সম্পর্ক স্বাভাবিক, তুই যদি আমাকে জীবন সঙ্গিনী হিসেবে পেতে চাস, তাহলে তোর মধ্যে কি কি বদল ঘটা দরকার, যেহেতু তোকে জন্ম থেকে এখনো অবধি আমি দেখছি, একেবারে দেখছি। তো আমি হঠাৎ জ্ঞানদা হয়ে উঠলাম, হ্যাঁ, হয়ে আমি বিরাট জ্ঞান দিয়ে একটা বিরাট চিঠি লিখলাম, 1 2 3 4 5 করে, না এইভাবে চলা উচিত, এটা করা উচিত, ওটা করা উচিত নয়, এটা। কারণ আমার যে যৌথ পরিবারের যে ধর বেড়ে ওঠা যে কালচার, সেটা ওরা এক ছিল না, অনেকটা আলাদা ছিল। এবারে আমার মনে হলো যে আচ্ছা, যদি আমরা বিয়ে করব, সংসার করব, আমার একটু জ্ঞান দেওয়া উচিত, এরকম দিয়ে বিরাট একটা চিঠি লিখলাম, বিরাট চিঠিটা লিখে রেখে দিয়েছি একটা জায়গায় যত্ন করে আমার ঘরে। আমার একটা ঘর ছিল পড়াশোনার আলাদা, আমার 9 বছর বয়সে পিতৃবিয়োগ হয়, এবং তারপর থেকে ওই বাবা মায়ের যে ঘরটা, আমরা সেই ঘরে আর শুতাম না, সেটা আমার পড়াশোনার ঘর হয়ে গেছিলো, সেখানে লুকিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। আমার মা পেয়েছেন চিঠিটি তিনি পাওয়ার আগেই, কেননা আমাদের যিনি পোস্টম্যান সেই সময় লেট করেছিল নাকি, তার হাতে আমি দেব, মানে এই পরিকল্পনাটা রয়েছে, তার হাতে আমি দেব, তাকে ফোন টোন করছি, শোন তুই আসিস, আমি চিঠির উত্তর। ইতিমধ্যেই মা গোছাতে গিয়ে ওইটি পেয়েছেন। মায়েরা গোছানো বিষয়টা বড় খারাপ, বলতো কি খারাপ, যাই হোক পেলেন, তারপর পেলেন, কাকিমা পেয়ে পুরোটা পড়েছেন, রুদ্ররূপটা মন দিয়ে পড়েছেন। কিন্তু এখানে একটি বিষয়, সেটা হচ্ছে রুদ্ররূপ তো এখানে কিছু বলার নেই। আমার মা বরাবরই ছোটবেলা থেকে, সবাই আমরা এই কথাটা খুব কমন একটা কথা দেখবি, মা আমার বেস্ট ফ্রেন্ড। আমার মা বাস্তবে আমার বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, মানে আক্ষরিক অর্থে ছোটবেলা থেকে, এখনো তাই। কাউকে বলতে পারছি না এরকম যদি কোনো কথা থাকে, তাই মাকে বলতে পারবো।
এবং মা গোটাটা খুব মন দিয়ে পড়েছেন, পড়ে প্রায় মুখস্থ করে ফেলেছেন। নাম লেখা ছিল না কারণ, ও নাম লেখেনি, যদি কারো হাতে পড়ে তাহলে কে কাকে দিচ্ছে যাতে বোঝা না যায়, তাই নাম লেখা ছিল না। আমিও নাম লিখিনি, শুরু শেষ কোথাও নাম লেখা নেই, কিন্তু পড়ে খুবই স্পষ্ট যে আমি চিঠিটা কাকে দিচ্ছি। কারণ সে পাড়ার, সে পাড়ার, তাকে আমি যা যা বলছি যে শোন না তোর এই জিনিসটা না বদলাতে হবে, তোকে এরম হতে হবে, মা বুঝতে পারছেন কে। এবং এটি যে একটি চিঠির উত্তর সেটাও বোঝা যাচ্ছে খুবই স্পষ্ট। মা প্রায় মুখস্থ করে ফেলেছেন পুরোটা পড়ে। তারপরে আমি চিঠি খুঁজে যাচ্ছি আমার ঘরে, হন্যে হয়ে খুঁজছি, কোথাও চিঠিটা নেই, জাস্ট নেই। কি মুশকিল! আমার এই হন্যে হয়ে খোঁজা দেখে সেই দিন রাত্রে আমাকে মা শোয়ার সময়, যখন আমি শুতে যাব, তখন আমাকে মা বললেন যে ওইটা আমার আলমারিতে, আমারই আলমারিতে রাখা আছে, আমি বার করে দেব তোমাকে, কিন্তু তার আগে তোমাকে আমি একটু কিছু বলি কথা। আমি তো একেবারে বাকরুদ্ধ, এবং আমি ভাবছি যে এত জ্ঞানের কথা লিখেছি, তার আগে আমাকে চিঠি লিখেছে, সেটার আমি উত্তর দিয়েছি, কত কি লিখেছি, এবং তাদের তো বেশ ভবিষ্যৎ পরিকল্পনার কথাও রয়েছে, এত কিছু ভেবে ফেলেছি, মাকে তো কিছুই বলিনি। এবার এটার কি প্রতিক্রিয়া হবে? সন্তানের নাম টাম দেওয়া ছিল? সন্তানের নাম ওই চিঠিতে ছিল না, পরবর্তীকালে আমরা দিয়েছিলাম। সন্তানের নাম ওই চিঠিটাতে ছিল না, আর আমি তো ওই চিঠিটা তো সবে আমার সম্মতির চিঠি, সম্মতি সবে প্রথম, কিন্তু সম্মতিটা তো রয়েছে, মাকে তো বলিনি কিছু তার আগে। এবারে মা আমাকে প্রথম যেটা বললেন সেটা হচ্ছে আমি কোথায় কোথায় বানান ভুল করেছি। উনি কি টিচার ছিলেন? আমার মা পড়াতেন সেই সময় বাংলা, এবং শুধু শুধু বাংলা নয়, নিচু ক্লাসে মা সব সাবজেক্টই পড়াতেন। এক তো ওইটা, আরেকটা হচ্ছে মা শ্রুতি নাটক, আবৃত্তি, এগুলো মা শেখাতেন, এখনো শেখান। ওই নিয়ে একটা মায়ের ভীষণ বাতিক। এবং লিখেছো হর্ষই দীর্ঘইতে ভুল হবে কেন? প্রথম হচ্ছে কোথায় কোথায় বানান ভুল হয়েছে, মা বললেন দেখো মাম, তুমি যখন কাউকে একটা লেখা লিখেই দেবে তুমি, তখন তুমি বানানগুলো ঠিক করো। কি এটা হলো প্রথম কথা। বললাম ওই এখানেই শেষ। তারপর মা বললেন, তারপরে যেটা হলো, ধর আমি হয়তো 1 2 3 4 5 লিখেছি, মা বললেন 6 নম্বর এইটা হবে, বুঝেছো, তুমি আবার লিখবে, 7 নম্বর এইটা হবে, 8 এইটা হবে, 1 নম্বরটা প্রয়োজন নেই, ওটা তুমি বাদও দিতে পারো, ওটা ভবিষ্যতে তোমার অসুবিধা হতে পারে, এটা কিন্তু ওর সঙ্গে ঠিক হবে না। দিয়ে মা একটা নতুন করে পয়েন্টার্স তৈরি করলেন, করে বললেন এইভাবে তুমি চিঠিটা লেখো, যদি তুমি সত্যিই ভেবে থাকো যে তুমি ওর সাথেই জীবনটা কাটাবে, যদি তুমি ভেবে থাকো তাহলে এইভাবে লেখো, তুমি চিঠিটা এটা দাও, যদি দেখো সে রাজি তাহলে পরে তুমি ভেবে দেখতে পারো। বলে গোটা চিঠিটার পরিবর্তন হলো, হয়ে আমি আর মা মিলে চিঠিটা লিখলাম, লিখে ওকে দিলাম। ভাবতে পারছিস? মানে কাকিমা কাকু কি প্রেম করে বিয়ে করেছিলেন? মা বাবার প্রেম করে বিয়ে হয়েছিল, চিঠির আদান প্রদান হয়েছিল আর কি। চিঠির আদান প্রদান, আমি মায়ের কাছে যেটুকু প্রেমের গল্প শুনেছি সেটা হচ্ছে মামার বন্ধু ছিলেন বাবা, প্রথম একে অপরের সাথে বাক্যালাপ ফোনে, ওভার দ্য টেলিফোন। মামাকে ফোন করেছিলেন বাবা, মা ফোন ধরেছিলেন, বাবা জিজ্ঞেস করেছিলেন অমুক বাড়ি আছে, মা বলেছিলেন না নেই, রেখে দিয়েছিলেন ফোনটা। এবারে বাবার বক্তব্য ছিল হচ্ছে না নেই বলেই ফোনটা কেটে দেওয়ার কি আছে, আপনি কে বলছেন, কিছু বলে দিতে হবে ইত্যাদি প্রভৃতি, এরকমও তো জিজ্ঞেস করে মানুষ। তো এই প্রশ্নটা থেকে বাবার একটা উৎসাহ তৈরি হয় মায়ের ব্যাপারে। তারপর যখন মাকে দেখেন তখন মায়ের রূপ দেখে বাবা এক ঝলকেই প্রেমে পড়ে যান, এবং বাবার রূপ দেখেও অসম্ভব সুন্দর ছিলেন আমার বাবা। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, যে তুমি আজকে না তুই আমাকে একটা কথা বল তার আগে, সেটা হচ্ছে আমার আমি তো হোস্ট, আমি তোকে এমনি অনুমতি দিয়েছিলাম শুরুতে কয়েকটা প্রশ্ন করে নে, এমনি তোকে অ্যালাউ করেছিলাম শুরুতে কয়েকটা প্রশ্ন করিতে, আসলে তো আমি হোস্ট, আমি খুব প্রিভিলেজড। এই ব্যাপারে তুই জানতিস না এখনো? না। ও আচ্ছা, ডিলটা গন্ডগোল হয়েছে, হ্যাঁ যাই হোক। তো এবারে প্রশ্নটা হচ্ছে যে তুই সত্যি করে বল, সত্যি ঠিক তোর বয়সটা বল আর ক্লাসটা বল, তোর প্রথম প্রেমের, একদম প্রথম তোর প্রেম যেটা মনে জেগেছিল, যে প্রেমটা প্রথম, সেটা হয়েছিল কি হয়নি আমি জানতে চাই না, প্রথম যে হয়নি তো বটেই, হয়নি তো বটেই, মানে শুরুই হয়নি সেটা না, শুধু মনে মনে থেকে গিয়েছিল। আমাদের ওই যে আমি কোয়ার্টারে বড় হয়েছি কথা প্রেক্ষিতে উঠলো, আমাদের কোয়ার্টারে একটা গ্রুপ ছিল, হ্যাঁ আজও আমরা কিছু জন আছি, ওই সেই একই গল্প, একই গল্প, একটা গ্রুপ ছিল। আমরা আমাদের গ্রুপের সবাই
জানি তুই মোটামুটি। তো লাল হয়ে যাচ্ছিস। ওই যে তুমিও হয়েছিলে। লাল হয়ে যাচ্ছিস। আমি লালই, সেটা ছাড়ো। হ্যাঁ, তো প্রকট হয়ে উঠছে সেটা। তো আমাদের এই গ্রুপে মানে সেটা সবাই মোটামুটি জানে যে সৌরভের কার প্রতি দুর্বলতা বা ওই অপর প্রান্ত থেকে, বয়সটা কি? বলছি বয়স, কার প্রতি দুর্বলতা, কিন্তু কেউই কাউকে কোনোদিন বলা হয়নি। আজও আমাদের সবারই যোগাযোগ আছে টিল ডেট, 5-6 রাফলি। আজ অব্দি বলা হলো কি কোনোদিন সেটা? না, আর হবেও না, মানে হবেও না, আর হবে না ইন দ্য সেন্স এখন আমরা মজাই পাই আর কি বিষয়টাতে। এরকম মাঝে মধ্যে এর ওর সাথে আলোচনা হয়, বাকি যে বন্ধুরা কানেকশনে আছি, কিন্তু মজাই হয়। মানে ওই অঞ্জলিতে ফুল তো ঠাকুরের দিকে ছুড়িনি। ছুঁড়েছিলিস তো তার দিকে ফুল এবং ছুঁড়েছিলিস। বিকেলবেলা 4:45 বাস এসে থামতো, খেলাটা আমাদের দুম করে বন্ধ হয়ে যেত স্কুল বাসটা থামলে। এটা তো ব্যাপার। এবং ওটা রয়ে গেছে মানে এগুলোই হয়নি তো না, ওটা যেহেতু হয়ইনি, তোদের বলাই হলো না, এই যে ভেতরে ভেতরে অনুভূতি, তাই খুব ভালো। আমি জানি ওর আছে অনুভূতি, ও জানে আমার আছে অনুভূতি, এই যে থেকে গেল, এই যে এটা দারুণ, কিন্তু দারুণ, সারা জীবন একেবারে অক্ষত ওই রকমই থেকে গেল, একদম। আর এটা নষ্ট হবে না, ছোঁয়াই হলো না, স্পর্শই করা হলো না। দারুণ, এটা কিন্তু দারুণ। মানে তখন আমাদের কি প্রাপ্তি ছিল, মানে আমার একটা দুর্গাপুজোয় যদি কোনো এক অষ্টমী বা নবমী একবার ছেলেদের গ্রুপ আলাদা বসা হতো, মেয়েদের গ্রুপ আলাদা বসা হতো না তখন, একবার যদি তাকিয়ে দেয়, চোখাচোখি, ওই একটা বছর কাটিয়ে দেবো তাই আরামসে। কিংবা ওই যে খেতে বসা দুপুরবেলা তো ওই দুর্গাপূজায় খাওয়া হতো আর আমরা সার্ভ করতাম, তো তখন তো নিজেরা সার্ভ করার বিষয়টা ছিল, ক্যাটারিং তো ওরম ভাবে নেওয়া হতো না। যদি ডেকে বলে একটু খিচুড়ি, মানে এই যে আমাদের এই যে জিনিসগুলোতে অনুভূতি, কি আফসোস হয় না এই অনুভূতিগুলো যে আজকের জেনারেশন জানতে পারছে না, বুঝতে পারছে না। হয়তো অন্য একটা অনুভূতি পাচ্ছে, কিন্তু সেটা লংজিভিটি আমার মনে হয় কম না। আর সেটা সেই অনুভূতিটাতে রক্ত মাংস একটু কম তো, মানে একটা লাইক পড়লো কিনা, ভার্চুয়াল তো একটা লাইক পড়লো কিনা সেই অনুভূতি, আর একটু খিচুড়ি চাওয়ার অনুভূতি, একটা চোখাচোখি বা একটা দশমী নাচ হচ্ছে ঢাকে, ওই যে একটা গোল হতো না, ওই গোলটায় যদি পাশে ঢুকে যাওয়া যায় তাহলে হাত ধরা যাবে, সেট একদম। মানে এটা 3 বছরে একবার হচ্ছে, লাকি। তাও দেখতে হচ্ছে আমার বাবা মা, তার বাবা মা কেউ চোখাচোখি করে ফেললো কিনা, দেখলো কিনা। দারুণ দারুণ। আমি প্রিজার্ভ করতে চাই ওই। হ্যাঁ, এইটার মজা আলাদা। এখন তো ভার্চুয়ালি আমি তার পাশে দাঁড়িয়ে নিজে নাচছি, এটা তৈরি করে ফেলতে পারি এআই দিয়ে ইজিলি। সেইটা তো মজাটা নষ্ট। আমার পরিশ্রম ছিল, সেই তো বিশাল পরিশ্রম, সেই তো, কত সেটিং, পাওয়ার আনন্দ একেবারে 10 গুণ। এখনো আমার এক বন্ধু, কাছের বন্ধু, আমরা ছোটবেলার, সে আজ আমার বেস্ট ফ্রেন্ড, সে বলে যে সৌরভের জন্য যে কত মশার কামড় খেয়েছি, মানে ওই যে হয়তো জানলা থেকে একবার হয়তো দেখবে, 2.5 ঘন্টা বসে আছি কোয়ার্টারের পেছন দিকের একটা ঠেকে, সৌরভ একটু দাঁড়ানো। তাই তো 6 ঘন্টা, আমার একবার মনে আছে 6 ঘন্টা আমি বারান্দায় দাঁড়িয়ে, আমার বাপের বাড়িতে ঝোলা বারান্দা আছে, ও কোথা থেকে একটা ফিরবে আর কি, তো যখন ফেরার কথা তারপরে 6 ঘন্টা পেরিয়ে গেছে, আমি 6 ঘন্টা দাঁড়িয়ে আছি, এবং দুপুর 12টা 1টা 2টো, মানে মাথার ওপরে কড়া রোদ্দুর। আমার জ্যাঠতো দাদা, আমার কাকা মা সবাই বলছেন কি হয়েছে, দাঁড়িয়ে আছিস কেন বারান্দায়, এ কি তো রোদ্দুর, কেন দাঁড়িয়ে আছিস, এবার ভিতরে আয়, ভাল লাগছে, আমার আজকে খুব ভাল লাগছে। ওই রোদ যে কি ঠান্ডা, আমার ওই রোদ্দুরটা দাঁড়িয়ে থাকতে কি ভাল লাগছে। সেই দাঁড়িয়ে থাকা আমারও মনে আছে, ঝোলা বারান্দায় দাঁড়িয়ে থাকা, এবং ওই যে বাড়িতে যে লুকোচুরি খেলার জায়গাগুলো, মানে একটা জানলা ছিল আমার মনে আছে, আমাদের বাড়ির একতলায় একটা জানলা ছিল, সেই জানলাটা দিয়ে দুজনে দুজনকে একটু একবার দেখা করা, একবার দেখে নেওয়া, কিছু না, মানে আমি জানলাটার এপারে দাঁড়িয়ে থাকবো বাড়ির ভেতর, ও জানলাটার সামনে দিয়ে, আমাদেরই বাড়ির গলিতে ছিল, জানলার সামনে দিয়ে একবার হেঁটে চলে যাবে, আবার হেঁটে চলে আসবে, ওই চলে গেল, ঢুকে গেল, আবার বেরিয়ে গেল, ক্রস করার সময় একবার তাকালো, ব্যাস, দ্যাটস ইট। এনিওয়ে, আমি তো
দেখো একদম ভালো করে উত্তর দিয়েছি, লুকোইনি। না লুকোসনি, আমি ওটা আশাও করি না তোর কাছ থেকে না যে তুই না, লুকোবি। চান্সই নেই। হ্যাঁ, আমার এই ছেলেবেলার গল্প বলতে আমার খুব ভালো লাগে, আমি খুব মানে প্রিজার্ভ করি এখন ওই গল্পগুলো নিজের হ্যাঁ। নিজের শেলফে নয়, আমার সেলফে আর তোর প্রিজার্ভ। বউটা খুব মিষ্টি, তোর বউটা এমন নয় যে তোকে লুকোতে হবে। না না, চান্সই নেই। হ্যাঁ, ওর সাথে তো আমি কাজ করি, হ্যাঁ, থিয়েটার absolutely, করি, আমি absolutely, জানি। হ্যাঁ। আচ্ছা, তোর এই কাউচটাতে পা তুলে বসা যায়? এইটা, হ্যাঁ, আমাদের এই কাউচটা কোনো আউচ শব্দ হয় না। হয় না তো? না, ভালো। তাহলে অসুবিধা আছে পা না, তুলে তুলে বসলে? বসতে সেফ পারো। কাউচ? হ্যাঁ হ্যাঁ, সেফ কাউচ। একটু আমি না খুব বেশিক্ষণ খুব একটা ফর্মালি পা ঝুলিয়ে বসে থাকতে পারি না। কিন্তু তার আগে রেস্টুরেন্টে মুছে নিতে হবে না তো? আমি না বসার আগেই ঝেড়ে টেরে মুছে টুছে নিয়েছিলাম, আচ্ছা। যেটা তুই খেয়াল করিসনি। হয়তো বিটিএস এ আছে, আমি জানি না, থাকতে পারে। হ্যাঁ, কমফোর্টেবল। Comfortable। সামনে একটা হারমোনিয়াম বসাতে হতো, তুমি যেভাবে বসেছো। তাই না? আচ্ছা, আমি এই যে তুমি এই এখন এই যে নানান প্রয়োজনে, মানে আমি এটা আলাদা করে তোমাকে কোনো ক্রেডিট দেব না, কারণ আমি চাই না কাউকে ক্রেডিট দিতে এটা নিয়ে, যে কেন রাস্তায় নামতে হচ্ছে, এটা ক্রেডিট মনে করি না আমি, কারণ এটা 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 কাজ মনে করি, এটা কাজ, হ্যাঁ। ইম্পর্টেন্ট, স্বাভাবিক। এটার মধ্যে কোনো, দেখেছো আমি কেমন রাস্তায় নামলাম তো নেই। হ্যাঁ, সমস্যা হয় মানে নিশ্চিত। কাজের ক্ষেত্রে সমস্যা হয়, নিশ্চিত। কারণ তুমি স্বাভাবিকভাবে যখন আমাদের এই ইন্ডাস্ট্রিগতভাবে এত একটা কন্ট্রোলের জায়গা এবং তুমি সেই সিস্টেমের বিরুদ্ধে কথা বলছো, তো এই কন্ট্রোলের আগেনস্টে কথা বলছো, ফেস করছো। নিশ্চিত। যেমন ধর, আমি এবছর পুজোতে পূজা পরিক্রমা করলাম, 10টা পুজো আচ্ছা। পরিক্রমা করলাম, জাজমেন্ট প্রাইজ দিলাম, সবই করলাম। তাহলে ফেস কোথায় করলাম? কাজ করলাম তো গোটা পুজো। কোথায় মানে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী। অসুবিধা হলো না? পশ্চিমবঙ্গে নয়, ব্যাঙ্গালোরে। তো এটা বলতে পারিস কাজ তো করলাম। কারণ তুমি পূজা পরিক্রমা কলকাতায় এর আগে বহু করেছো। বহু, প্রতি বছর, মানে এখন তোমার মানে সেটা পূজা পরিক্রমা হোক, মানে সেটা খুঁটি পুজো দিয়ে শুরু পুজো হতো, কেন্দ্র করে, হ্যাঁ, পুজো কেন্দ্রিক কাজ আর কি, অ্যাপিয়ারেন্স, নানান হাতে কিছু, কাটা, হ্যাঁ, হ্যাঁ। পূজা পরিক্রমা। এবং আমাদের শিল্পীদের, অভিনেতাদের, গায়কদের, বিশেষ করে আমাদের মতো মানুষদের, পারফর্মিং আর্টিস্টদের জন্য পুজোর সময়টা তো একটা বিশেষ উপার্জনের সময়, ঠিক, এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই। না, না। তো সেই জন্য পুজোর সময়টা কাজ, আমি বেশিরভাগই পুজোর সময় বেড়াতে চলে যেতাম, কিন্তু এটাও মাথায় রাখতাম বেড়াতে যাওয়ার দিনগুলো ঠিক করার সময় যে একটু কাজ করে নিয়ে তারপরে যাতে যেতে পারি। অ্যাবসলিউটলি, হ্যাঁ, পুঁজিটাও দরকার, প্রয়োজন, হ্যাঁ। আমাদের প্রয়োজন। আমরা তো এটা তো- চাকরি করি না 10টা 5টার যে মাসের শেষে এই মাইনেটা আসবে, এটা তো নয়। কারণ কাজেই মানে তুমি জানো না, মার্চ এপ্রিল মে মাস তোমায় চুপচাপ বসে থাকতে হবে হয়তো। একদমই জানি না হ্যাঁ, কত হ্যাঁ। মাস এরকম বসে তাই তো, থেকেওছি, তাই তো, আমাদের তাই তো, কাজটাই তাই, তাই তো। মানে এই পিচটাই এরকম, এই পিচেই খেলতে ওটাও হয়। দুঃখ পাওয়ার কিছু নেই, এটাতে অতিরিক্ত আনন্দ কিছু হওয়ার নেই, কিছু আমরা তো নেই। জানি যে এটাই পিচ, এই পিচেই খেলবো ক্রিকেটটা। তো এবারে আমি কিন্তু গত বছরও পশ্চিমবঙ্গে কোনো কাজ করিনি, এবছরও পশ্চিমবঙ্গে, এবছর বরং খুঁটি পুজোর সময় বেশ কয়েকটি কাজের কথা আমার সাথে শুরু হয়েছিল, কিন্তু কিছুদিন পর আবার তারাই ফোন করেন, করে বলেন দিদি ক্ষমা করবেন, আমরা বাতিল করতে হচ্ছে আমাদের এই ডিলটা। তারপর আর একটাও কাজ আমার কাছে এই বছর পুজোতে আসেনি, ফলে ব্যাঙ্গালোরটা আসা মাত্রই আমি লুফে নিয়েছি। সেটা না হলেও আমি ব্যাঙ্গালোর লুফে নিতাম, কারণ আমি যখন পশ্চিমবঙ্গে কাজ করছি তখন আমি ব্যাঙ্গালোরে কাজ করেছি, কারণ ব্যাঙ্গালোরের পুজোর ব্যাপারটা আমার ভালো লাগে। ওরা যে একটা ছোট্ট কলকাতা তৈরি করে, ওখানকার বাঙালিরা একেবারে উদ্ভ্রান্তের মতো চেষ্টা করে যে কলকাতায় যে অনুভূতিটা হয় আমরা সেই অনুভূতিটা তৈরি করব ব্যাঙ্গালোরে, সেই প্যাশনটা আমার খুব ভালো লাগে। আমি আগেও গেছি, তো আমি এবছর না হলেও যেতাম ব্যাঙ্গালোর, এখানে কাজ থাকলেও, কিন্তু আমি বলছি যে কাজ এখানে ছিল না। তোমার জন্য কাজ ছিল না, মানে টু বি ভেরি প্রিসাইজ, আমার ছিল না, আমি আমারটুকুই বলতে, আমি সেটাই জানতে চাইছি। হ্যাঁ, মানে সেটা হচ্ছে তুমি মুখ খুলেছো বলে। কারণটা আমাকে কিন্তু গোটা করে, আমাকে যদি তুই বলিস, কেউ বলবে না, হ্যাঁ, আমাকে গোটা করে দিদি আপনাকে আমি অমুক যে ডেটটা নিয়েছিলাম সেই ডেটটা আমি বাতিল করছি, তার কারণটা হচ্ছে এইটা, এটা কেউ বলেনি এখন, কিন্তু আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ রয়েছে যেখানে লেখা আছে যে দিদি আপনার ডেটটা নিয়েছিলাম, আমাদের বাতিল করতে হচ্ছে, আমরা বাধ্য হচ্ছি বাতিল করতে, ক্ষমা করবেন, পরের মেসেজটা পাশে থাকবেন,
শেষ কথাটা খুব জরুরি, পাশে থাকবেন, অর্থাৎ আমরা চাইছি না এটা, পাশে থাকবেন, আমাদের খারাপ মনে করবেন না, আমাদের সাথে যেন সম্পর্ক না হয়। তার তো দোষ নেই, সত্যি তো, যে যোগাযোগ, বাচ্চা ছেলেটি যোগাযোগ করছে, তার কি দোষ? তার তো কোনো দোষ নেই। সে তো তোমায় প্রথম অ্যাপ্রোচটা ভালোবাসা থেকেই করেছে, ভালোবাসা থেকেই করেছে। এবং এমন একজন এবছর অ্যাপ্রোচ করেছিল যে তার পুজোয় আমি 3 বার গেছি এর আগে, ফলে তার সাথে আমার দারুণ সম্পর্ক। কি কারণে এবার বাদ দিতে হলো? দিদি ভাইয়ের সম্পর্ক। সেই আমাকে যে লিখেছে যে পাশে থাকবেন দিদি, মানে দিদি তোমার সাথে যেন আমার সম্পর্ক নষ্ট না হয়। সম্পর্ক নষ্ট হবেও না, যেমনকার তেমনই থাকবে সম্পর্ক, তার তো কোনো দোষ নেই। এইটুকুই আমি পেয়েছি লেখা, ফলে আমার কাছে এইটুকুই তথ্য আছে। ঠিক আছে, আমাদের তো চেনা পিচ, যেটা বললো দেবলীনাদি, যে চেনা পিচ, আমরা জানি যে একটু অস্ট্রেলিয়ান পিচের মতন এখন একটু উঁচু বল আসবে, তা বলে তো না আমি ব্যাট করব না বলে স্টেডিয়ামে চলে যাব না। না না, সেইটা তো কেন, মানে তাহলে এলাম কেন? এইবার আরেকটা কথা হচ্ছে কি বলতো, মানে আমাদের যেহেতু আমরা মাস মাইনের কাজ করি না, সেহেতু কাজ নেই কোনো মাসে, এটা তো আমরা এমনিতেও অভ্যস্ত, মানে এরকম তো হয় আমাদের, তখন আমাদের স্ট্রাগল করতে হয়। মানুষের যে ধারণা অভিনেতা অভিনেত্রী মানেই কোটি কোটি কোটিপতি, কিন্তু সেটা যে মানে হাঁটছি জুতোর তলা থেকে 500 টাকার নোটগুলো রাস্তায় আটকে যাচ্ছে, সেটা যে সহজভাবেই কেন নয়, কারণ আমরা যদি একটু টাকা জমিয়ে ফেলি, তারপরে হয়তো 2-3 মাস কাজ থাকলো না, তখন যেটা জমিয়েছি সেটা শেষ হয়ে যায় আমাদের, এটাই হচ্ছে ব্যাপার। ফলে দীর্ঘ অনেক মাস যদি কাজ না থাকে, যেটা আমার বাস্তবে ঘটেছে গত বছর থেকে, তাতে আমার সব পুঁজি শেষ। এটা আমার অকপটে স্বীকার করতে আমার একদম কোনো দোষ নেই, রাতের ঘুম বন্ধ হয়েছে। কিন্তু কি বলতো, মানে এটাকে না বিপজ্জনক পরিস্থিতি বলে ধরবো না, তার কারণ হচ্ছে যে আমি সব সময় দেখি যে অমুকের 2টো হাতই নেই 2টো পাই নেই, সেটা বিপজ্জনক। কেমোথেরাপি নেই বলে দুঃখ করে লাভ নেই, না পা নেই কারো, হ্যাঁ মানে কেমোথেরাপি চলছে, প্রচুর টাকা, মানে বিভৎস টাকা, কেমোথেরাপি চলছে, ওইটা বিপজ্জনক। আমার 2টো হাত 2টো পা চলছে, চোখ মুখ নাক সব ঠিকঠাক আছে, মাথাটা মস্তিষ্কটা আশা করি এখনো কাজ করছে, জানি না তোর কথা বলে কি মনে হচ্ছে, তাহলে বিপজ্জনক কেন ধরবো? আমাকে এরকম কেন ভাবিয়ে ফেলতে বাধ্য করবে কেউ যে এই কাজটা যদি তুমি না পারো তাহলে তুমি আর উপার্জন করতেই পারবে না? কেন, আমি আরো অনেক কিছু পারি, আমি পড়াশোনা করেছি লোরেটো কলেজ থেকে, আমি পারবো, উপার্জন করে নেবো, ঠিক আছে। এই যে কাউচে অসুবিধা হচ্ছে না তো পা গুটিয়ে বসতে? এই কাউচটা তো দেখছি সেফ এন্ড কমফোর্টেবল। তুমি আনকমফোর্টেবল কাউচে পড়েছো নিজে? আনকমফোর্টেবল কাউচ অবধি আমি কখনো পৌঁছইনি, কিন্তু আনকমফোর্টেবল কাউচের নিমন্ত্রণ আমার কাছে নিশ্চিত এসেছে। এটা আমার 29তম বছর চলছে অভিনয় জীবনের। আমি যদি বলি যে না এরকম কিছু, এরকম লোকে বাইরে থেকে ভাবে, এটা এত ডাহা মিথ্যে কথা বলা হবে যে আমার অনেক সতীর্থরা আমাকে বলেন যে এরমভাবে কেন বলিস, বাইরের লোকেরা তো ঠিক ব্যাপারটা বুঝতে পারে না, তারা খুব চিৎকার করে, খুব হীন চোখে দেখে এই প্রফেশনটাকে, এগুলো যদি বলিস, কারণ তারা তো বোঝে না যে সবাই ওই কাউচে গিয়ে বসে না, সেটা তো তারা বোঝে না। কিন্তু সেটা তারা বোঝে না বলে আমি এত প্রকাণ্ড আকারের একটা মিথ্যে কথা বলে দিতে পারবো না যে কাউচ নেই আমাদের ইন্ডাস্ট্রিতে, এটা একটা প্রকাণ্ড মিথ্যে হয়ে যাবে, সেইটা না বলা সম্ভব না। কিন্তু কাউচের নিমন্ত্রণ আমার কাছে অসংখ্যবার এসছে, অনেকবার এসেছে, এখন যে একেবারে আর আসে না তা না, এখনও আসে কিন্তু কম তুলনামূলক। তার কারণ হচ্ছে দেবলীনাকে এখন ইন্ডাস্ট্রির লোকজন জেনে গেছে যে দেবলীনা কাউচের নিমন্ত্রণ গ্রহণ করবে না, সেই জন্য কম আসে, তবুও আসে। তার সেই নিমন্ত্রণ গ্রহণ না করার ফলে আমার হাত থেকে কাজ চলে গেছে, আমার বদলে অন্য কেউ সেই কাজটা করেছে। আমি একবারও বলছি না যে আমার বদলে যিনি কাজটা করেছেন তার মানে তিনি কাউচে গিয়ে বসলেন, আমি তো দেখিনি, ঠিক আমি তো দেখিনি, আমি কিছু, তোমার সাম আপ করা দরকার, আমার দরকার নেই সাম আপ করার, কিন্তু আমি কেন কাজটা পাইনি যদি জিজ্ঞেস করি, আমি নিমন্ত্রণটা গ্রহণ করিনি, তাই জন্য আমি কাজটা পাইনি, এবং এটা আজও হয়। আজও তুমি পরিচালক / প্রযোজকদের থেকে এই ঘটনা ফেস করো? আজও ফেস করি, এখনো তারা বর্তমানে এখনো প্রযোজক এবং পরিচালক কম, মানে অনেক কম, মানে যখন নতুন কাজ করতে এসেছিলাম তখন একটা সময়, যে সময়টা আমি কাজ শুরু করেছিলাম, সেটা না আমি না খুব সৌভাগ্যবতী যে ওই সময়টা, ওই এক আকাশের নিচে, তার আগে ওই সময়টা না কিছুই ফেস করিনি আমি, মানে এরকম প্রস্তাব আসতোই না, মানে অভিনয়, একটা অভিনয় দেখে আরেকজন ডাকলো, আরেকটা অভিনয় দেখে, মানে অভিনয়টা কীরকম পারে
সেটা ছিল প্রায়োরিটি, যেটা তুমি করতে এসেছো। হ্যাঁ, ওটা প্রায়োরিটি ছিল। এমন করে বলছি যেন এটা প্রায়োরিটি থাকাটা হ্যাঁ, অস্বাভাবিক, মানে সেইটাই চোর অভিনয়। চুরি না করাটাই মানে স্বাভাবিক নয়। সেটা তো হয়েছে, তো ঠিক আছে। সেইটা ছিল তখন। কিন্তু কিছু বছর পর আমি দেখলাম 10টা বছর যেই পার হয়ে গেল, ইন্ডাস্ট্রিটা একটা বদল ঘটতে শুরু করলো, একটা দাদাগিরি শুরু হলো, একটা মাফিয়া তৈরি হলো, দল তৈরি হলো ইন্ডাস্ট্রির। তখন এই নিমন্ত্রণগুলো শুরু হলো আসা। তখন যেরকম অহরহ আসতো এবং অহরহ আমার হাত থেকে কাজ বেরিয়ে যেত। ছবি যে কত চলে গেছে, টিল ডেট এখনো আসে, সংখ্যায় কম। টিল ডেট তারা প্রযোজক, পরিচালক এবং তারা বড় বড় নাম করা প্রথম সারির প্রযোজক পরিচালক, তারাও এখনো দারুণ লোভনীয় কাজ প্রথমে অফার করেন, তারপরে তারা নিমন্ত্রণ করেনি বলি, আর কি বলবো, একটা পডকাস্টে বসে নিমন্ত্রণ করেন, যে নিমন্ত্রণ গ্রহণ না করলেই আমি দেখি কাজটা চলে যায়। এই গল্পটা আমি আগেও বেশ কয়েকবার বলছি, তৎসত্ত্বেও আমি বলবো যে আমার কস্টিউমের মাপটাপ নেওয়া হয়ে গেছিলো, নেওয়া হয়ে গিয়ে শুটিং শুরু হবে, ডেট পেয়ে গেছি, আমাকে কেউ জানায়নি যে আমি কাজটা করছি না। পোশাক পরিকল্পনা আমাকে নিয়েই করা হয়েছিল। একদম শ্যুটের আগে আমাকে যে মেয়েটি পোশাক পরিকল্পনায় ছিল সেই মেয়েটি ফোন করে জানালো, দিদি তুমি কি জানো আমাকে আরেকজনের কাছে পাঠানো হয়েছে পোশাকের মাপ নিতে, কারণ তুমি করছো না কাজটা। তো সেখানেও আমার কাছে বহু মেসেজ, বহু ফোন, রাত্রির 1:30, রাত্রির 1:40, যেগুলোর আমি উত্তর দিইনি, অ্যাভয়েড করেছি। হ্যাঁ না কিছুই বলিনি, অ্যাভয়েড করেছি। তো কাজটা বেরিয়ে গেছিলো আমার হাত থেকে। আমার মনে আছে এটার কথা আমি কেন বারবার বলি, কারণ আমার সাংঘাতিক ইচ্ছে ছিল চরিত্রটা করার, অনেক রাত কেঁদেছিলাম চরিত্রটা করতে পারিনি বলে। কিন্তু আমি বেছে নিয়েছি এটাই যে করব না, চরিত্রটা ওইভাবে করব না। আমার ঠিক যে কারণে চরিত্রটা করার কথা, আমি অভিনয় করতে পারি বলে, আমি সেই কারণেই করব। নচেত তো আমি অন্য একটা প্রফেশনে থাকতাম, সম্মানের সঙ্গে সেই প্রফেশনেই থাকতাম, সেটার প্রতি আমার যথেষ্ট সম্মান আছে। এইটা আমার চয়েস, কাজী আমারই চয়েস, তোমারই চয়েস, কোনো কমপ্লেন নেই আমার এটা নিয়ে, কমপ্লেন নেই, অভিযোগ নেই। তুমি সরাসরি কথা বলো বলে তোমায় জিজ্ঞাসা করছি যে এই যে তুমি বললে যে তাবর তাবর নাম প্রযোজক পরিচালক যারা এই ধরনের অ্যাপ্রোচ করেন, আমরা হয়তো কম বেশি অনেকেই এর আগে 10টা নাম উঠে এসছে, 5টা নাম উঠে এসছে, নানান ঘটনা ঘটেছে, কিন্তু তোমার কি এটা মনে হয় যে তোমার তো একটা পরের জেনারেশনের অভিনেতা অভিনেত্রীরা আসছে, প্রচুর ছেলেমেয়েরা কাজ করছে, আমি ছেলেমেয়েরা শব্দটাই বললাম, নিশ্চয়ই, কারণ একদম ঠিক বলেছিস, আমি এর পরে এটা বলতাম, উল্টোটা ছেলেদেরও এটাই অ্যাবসলিউটলি, সম্মুখীন আমি ওই জন্যই এই শব্দটা মেনশন করলাম যে এত ছেলেমেয়েরা আসছে। তোমার এটা আমি তোমার পয়েন্ট অফ ভিউ জানতে চাইছি, তোমার কি মনে হয় যে এই যে এত তাবর তাবর নাম, এই নামগুলো না এবার বলে দেওয়া উচিত? আমার তো ভীষণভাবে মনে হয় যে কারণ দেখো তুমি এমনিও বলছো এইসবের জন্য কাজকর্ম পাই না, এখনো তুমি যা বলে চলেছো কাজকর্ম কমই পাবো। হ্যাঁ, এবারে আজীবন এটা হয়েছে, মানে আমি যখন খুব ছোট, মানে আমি যখন এক আকাশের নিচে করি তখন এতগুলো বছর আগে, তখন আমি একটি প্রথম সারির সংবাদপত্রে এই কথাটা বলেছিলাম বলে আমার কাছে 3-4খানা ফোন এসেছিল সেই সময়, আমার মনে আছে। তখন আমার মোবাইল ফোনও নেই, আমার ল্যান্ডলাইন নাম্বারে 3-4খানা ফোন এসেছিল যে বলি না সবে তো শুরু, এখনই এত কথা বলছো। কিন্তু আমি যা বলেছিলাম সবই সত্যি কথা, এবং সেটাই শিরোনাম হয়েছিল, স্বাভাবিক বিক্রি হবে বেশি তাই সেটাই শিরোনাম হয়েছিল। কিন্তু আমি তখন থেকেই বলি, কিন্তু আমি তো রয়েছি এখনো ইন্ডাস্ট্রিতে, হারিয়ে তো যায়নি। তাহলে সেই লোকগুলোর প্রশংসা তো আমাকে করতেই হবে যারা এগুলোর বাইরেও কাজ করে, নাহলে আমি থাকতাম না। এবং তারা আমাকে ঠিক কি চোখে কিছু প্রযোজক পরিচালক দেখছেন সেটা তোয়াক্কাই করছেন না, তোয়াক্কা না করে আমাকে নিয়ে কাজ করছেন, এরকম পরিচালকও তো আছেন যারা ভয় পাচ্ছেন না। আমাকে এরকমও অনেক পরিচালক বলেছেন রিসেন্ট পাস্টে যে না বারণ করছে, তোমাকে নেওয়া যাবে না। আবার এরকম পরিচালকও আছেন বলেছেন হ্যাঁ বারণ করেছে, শুনবো না, আমি কাজটা জানি কিভাবে করতে হয়, আমি ভালো করব, আমার কাজটা বিক্রি হবেই, কেউ আটকাতে পারবে না, তুমি করবে কাজ, বলি না। এরকম পরিচালক আছে। এইটাও তো খুব দরকারি ছিল, এই কনফিডেন্সটা যারা নতুনরা তাদের জন্য খুব দরকারি ছিল। নতুনদের কথা বলছিলি তো, তাই বললাম যে এই দিকটাও বলি, মানে শুধু খারাপ দিক না, মানে না হলে আমি কি করে, না ভালো দিক তো আছে, 29 বছর কাজ করছি, এরকম মানুষ বহু আছেন। মানে আমার সামনেই তো একজন পরিচালক বসে আছে যে বলে মানে অঙ্ক কি কঠিন, কিন্তু অঙ্কটা আসলে সহজভাবে সলভ করে দেয় আর কি।
মানে এই যে তুমি বললে যে এখন কম আসে, হ্যাঁ এটাই তো আমাদের অনেকটা ভালোর দিকে আমরা আছি এবং নতুনরা আসুক সেটাই আমরা না চাইবো। সেটা কম আসে বলেছি, আমাকে চিনে তোমাকে গেছে বলে তোমাকে মানুষ কম আসে। হ্যাঁ তুমি রাস্তায় হেঁটে দেবে এবার। হ্যাঁ নচেত, হ্যাঁ নচেত কম দেবলীনা আসে দত্ত না। কেসকাই দেবে, এগোবো না বাবা। যেটা দরকার সেটা হচ্ছে একটু ধৈর্য। আমি বলছি একটু ধৈর্য। এই কাজটা বেরিয়ে গেল হাত থেকে, ঠিক আছে, একটু বসে একটু ধৈর্য ধর, আরেকটা কাজ আরেকটা প্রযোজক বা পরিচালকের কাছ থেকে ঠিক চলে আসবে, Absolutely. যেখানে কোনো কাউচের গল্প নেই, আসবেই, আমি একেবারে নিশ্চিত এই ব্যাপারে। কিন্তু ধৈর্য ওই একটাই শব্দ, আমি বলছি আমরা ধৈর্যের জন্যই রেমুনারে বসে থাকার জন্য, অপেক্ষার জন্য পয়সা পাই। তোমার এখন প্রেমের ধৈর্যের স্টেজটা কোথায়, মানে মানে তোমার এখন কিরকম, এখন না মানে সব সময় ছোটবেলা থেকেই তোমার কিরকম পুরুষ বন্ধু, আমি বন্ধু শব্দটাই প্রেফার করছি, পছন্দ, মানে ভদ্র, শিক্ষিত, শান্ত, সৌম্য, এইটুকুই ছিল আমার প্রশ্ন। বুঝলাম। বিষয়টা সেটা হচ্ছে সৌম্যকান্তি চেহারা যদি হয়, হ্যাঁ ধরে ফেলেছো একজন পুরুষের, তুমি তো আসলে, হ্যাঁ মানে সৌম্যকান্তি চেহারা যদি হয় একজন পুরুষের, তা বেশ লাগে দেখতে, নিশ্চিত। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি এটা খুব স্পষ্ট করে বলতে চাই একটা কথা, সেটা হচ্ছে যে আমার না কিরকম পুরুষ পছন্দ, এই প্রশ্নটা যদি করিস, আমার কাছে কোনো উত্তর নেই। কারণ হচ্ছে যে আমার কোনো দিনই আমি এটাতে বিশ্বাসী নই যে আমার 1 2 3 4 ওটা তো ছোট ছিলাম তখন আমি লিখেছিলাম, আমার সেই যে আমাকে প্রেম নিবেদন করেছিল, এই শোনো এটা করতে হবে, এটা এটা এটা, ছোট্ট ছিলাম তখন। কিন্তু যত আস্তে আস্তে বড় হয়েছি, জীবনের অভিজ্ঞতা বেড়েছে, তত যে আমার কোনো ক্রাইটেরিয়া নেই, মানে এটা কি আমি কি কিনতে যাচ্ছি নাকি জিনিস বাজারে, যে আমার এরকম 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 পছন্দ, এই জিনিসগুলো হতে পারে। যদি এরকমটা হয় যে আমার 1 2 3 4 5টা জিনিস তো আছে চাই, তাহলে আমার পন্থা হচ্ছে আমি আগে দেখব ওই 5টা জিনিস আমার আছে তো, যদি আমার থাকে তাহলে আমি দাবি করব, না হলে করব না। মানে যে 5টা জিনিস আমার চাই তাহলে তো আমাকে দিতেও হবে সেই 5টা জিনিসই এক্স্যাক্টলি। তো ওই 5টা জিনিস যদি আমার থাকে তাহলে আমি একটু খুঁজে পেতে দেখতে পারি, নচেত আমার এরকম কিছু নেই যে এরকম পুরুষ পছন্দ। আমার যে পার্টনার হিসেবে যদি বলিস, যেটা পছন্দ আমার বেসিক, সেটা হচ্ছে আমার একেবারে মানে বন্ধুত্বের জায়গাটা একেবারে মেয়ে বন্ধু, মানে আমি যেহেতু মেয়ে, দুটো মেয়ের বন্ধুত্ব যেরকম হয় বা দুটো ছেলের বন্ধুত্ব যেরকম হয়, মানে জেন্ডার ফ্রি বন্ধুত্ব বলতে যেটা বোঝায়, বন্ধুত্বের জায়গাটা ওইরম হতে হবে, জেন্ডার ফ্রি হতে হবে, তবেই তার সাথে আমি ভেবে দেখতে পারি প্রেমের কথা। ওটা পরবর্তী পদক্ষেপ। প্রথম হচ্ছে আমার সাথে একটা গাঢ় বন্ধুত্ব হতে হবে, যে বন্ধুত্বের মধ্যে জেন্ডার ঢুকবেই না জেন্ডার কোথাও। সেটা যদি হয়ে যায় তাহলে আমি পরবর্তী পদক্ষেপ হিসেবে প্রেমটা দেখতে, তো ওই বন্ধুত্ব শব্দটাই হচ্ছে কিওয়ার্ড আমার। সঠিক ওই যে বললাম জেন্ডার ফ্রি বন্ধুত্ব। তুমি এখন খুশি? আমি এখন খুশি সব দিক থেকে, মানে অর্জন করেছি, সেটা অর্জন করে স্বাভাবিক। তোমার খুশি আর কে এনে দেবে, তোমাকে আনতেই হবে আর কি। হ্যাঁ, এটা না আসলে সব সময় তো দুটো পথ থাকে, সব সময় থাকে দুটো পথ। এটা না খুব বলে, দেখবি মানুষ বলে আমি সেলফ মেড, যেন জন্মানোর পরেই কেউ একটা দাসখত লিখে দিয়েছিল, তোমাকে অন্য কেউ বানিয়ে দেবে। এটা না আমার শুনলে অনেক সময় মনে হয় যে আমি কিন্তু খাবারটা মুখে দেওয়ার পর নিজে নিজে চিবিয়ে খাই। আরে তো তুই তো চিবিয়ে খাবি, মানে তুই তো সেলফ মেডই তো হবি, হতেই হবে। তুই পৃথিবীতে কি এসেছিলি এই জন্যই যে কারোর একটা হাত ধরে। তো কঠিন সময় যখনই হয় তখনই দুটো পরিস্থিতি, দুটো রাস্তা সবসময় চোখের সামনে দেখা যায়, আমাকে উদ্ধার করো, ওগো আমাকে উদ্ধার করো, নয় এটা। আর আরেকটা হচ্ছে আমার হাঁটুটা ভেঙে গেছে, আমার কুনুইতে ব্যথা লেগেছে, যাই হোক না কেন, যেভাবে হোক উঠে দাঁড়িয়ে পড়বো, পড়ে আমি কি করতে হয় আমার হাঁটু কুনুই মাথা ঠিক করার জন্য করে নেবো, নিয়ে হাঁটতে শুরু করবো। এই দুটো রাস্তা সবসময় থাকে। আর মুশকিলটা কি হয়, ওগো আমাকে উদ্ধার করো বললে উদ্ধার করার মানুষ না সেই সময় ঝাঁপিয়ে পড়ে, মানে এত থাকে উদ্ধার করার মানুষ যে অন্য রাস্তাটা বেছে নেওয়াটা কঠিন। মানে দোষ দেবো না আমি, যারা ওই রাস্তাটা উদ্ধার করার জন্য একেবারে মুখিয়ে আছে সব মানুষ, যে এই আয় উদ্ধার করব। তো আমি ওই রাস্তাটা বাছিনি কোনোদিন আমাকে উদ্ধার করো, আমি সবসময় অন্য রাস্তাটা বেছেছি। আর অন্য রাস্তাটা বাছলে
ওই রাস্তার শেষটা হচ্ছে খুশি, শান্তি, আনন্দ, মুক্তি, ফ্রিডম, স্বাধীনতা। এই যে প্রথম প্রেম তো ভোলা যায় না, প্রথম প্রেম ভোলা যায় না। না, মাঝের আমার না প্রেম ভোলা যায়? কোনো প্রেমই ভুলতে আমি পারিনি। জাস্ট বলতে যে মাঝের প্রেম ভোলা যায় না, আমার ক্ষেত্রে আমি যেটা তুমি ভুলতে পেরেছো? না, পারিনি। কারণ আমরা আলোচনা করতে করতেও তুমি পাড়ার 48টা চার পেয়েকে খেতে দেওয়ার গল্পে তুমি কিন্তু তার কথা উল্লেখ করেছো। হ্যাঁ হ্যাঁ তুমি তথাগত নেমে আসতে খাবার দিতে। হ্যাঁ, আমরা দুজনে মিলে দিতাম। তো এটা তো এখনো আমরা চার পেয়েদের কাজ জানি সেবা তো, করতে একসাথেই যাই। এবং এই যে না আমি বলছি এটা তো তোমাদের একটা, এই যে কোভিড টাইমের গল্পটা বললে, এটা তো তোমাদের একটা মুহূর্ত নিশ্চয়ই। এবং এই কোভিড টাইমটা মন্দ ভালো মানে সম্পর্ক গড়ে ওঠার জন্য হয়তো আংশিক কিছু ক্ষেত্রে যারা প্রিভিলেজড, আমরা সবাই খানিকটা প্রিভিলেজড ছিলাম, তাই হয়তো একটু বেশি মানুষের সঙ্গে কথা বলতে পেরেছিলাম। অনেকেই প্রিভিলেজড ছিল না সেই সময়, খাবার জুটছিল না, সুইসাইড করেছে। কিন্তু যারা আমরা একটু প্রিভিলেজড ছিলাম তারা হয়তো এই মুহূর্তটা, তুমি আজ থেকে 15 বছর পর তো যে আমরা দুজনে নামতাম খাবার দিতে বালতিতে সারা করে, জীবন শেষ নিঃশ্বাস অবধি মনে থাকে। শেষ নিঃশ্বাস অবধি মনে থাকে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই এখন কোনো মুহূর্ত এরকম যায় যে একটু ও থাকলে কথা বলা যেত, বা এইটা ওর সাথেই কথা বলা যেত? ঠিক আজ থেকে বছর খানেক 1.5 বছর আগেও যদি এই প্রশ্নটা করতিস আমি বলতাম হ্যাঁ, কিন্তু গত 1.5 বছর যাবত আমি এইটা অনুভব করছি, এই মুহূর্তটা আর আসে না আমার জীবনে। একটু ও থাকলে কথা বলা যেত, ওটা না আর আসে না। আমি অর্জন করে ফেলেছি সেই জায়গাটা যে একটু ও থাকলে কথা বলা যেত। ইস, বা এইটা ওর সাথে, হ্যাঁ এই সময়টাও নেই, এই কাজটা করলাম, বাকেট লিস্টে ছিল, এইটা করলাম, তোর সাথে করা হলো না। এটা না 1.5 বছর যাবত আমি দেখছি যে আমি আর অনুভব করছি না এই জিনিসটা। এটা বোধহয় প্রথমবার আমি এই পডকাস্টেই বলছি, তো আমি অকপটেই স্বীকার করছি যে এটা না আমি আর অনুভব করছি না। কিন্তু এটার জন্য কি আমি খুব আলাদা করে চেষ্টা করেছি এরকম আমাকে? না, আমি যে যাপনটার মধ্যে আছি গত 3 বছর যাবত, 3-3.5 বছর যাবত, তার একটা সাইড এফেক্ট হতে পারে। মানে বলে না, একটা ওষুধ খেলে, একটা পেন কিলার খেলে তার সাইড এফেক্ট হিসেবে হয়তো প্যালপিটেশন বেড়ে যেতে পারে। তো আমি যে যাপনটার মধ্যে আছি তারই বোধহয় এটা সাইড এফেক্ট, এবং ভালো সাইড এফেক্ট, যে আমার ওই মিস করাটা বিভিন্ন ক্ষেত্রে ওটা না বন্ধ হয়ে গেছে। ওটা আমি নিজের সাথেই দেখছি সমান অনুভূতিটা আমার একই হচ্ছে, আমার আনন্দটা একই হচ্ছে। মানে আমার নিজের যে কোম্পানি সেটা আমার শ্রেষ্ঠ লাগছে এই মুহূর্তে। এবং আমার বন্ধু আছে কিছু, 2 থেকে 3 জন খনার বচন, মানে কাছের মানুষ আসলে 4 জনই হয়, তার বেশি হয় না, আমরা ভাবি তার বেশি হয়। তো আমার ওরকম 2 থেকে 3 জন বন্ধু আছে যারা থামের মতো আমার জীবনে। কিন্তু এরকম থাম নয় যে আমি চাইলেই একটু হেলান দিয়ে দেবে না, ধাক্কা মেরে ফেলে দেবে জলে, বলবে নে সাঁতার কাট। যদি দেখি ডুবে যাচ্ছিস তখন বাঁচিয়ে দেবো, তখন হাতটা বাড়াবো। বা যদি দেখি অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিস তখন বলবো ঠিক আছে একটু হেলান দিয়ে নে, তারপর আবার সোজা হয়ে দাঁড়িয়ে পড়। এই বন্ধু, এইরকম বন্ধু আমার জীবনে যেহেতু রয়েছে, সেটা হয়তো একটা বড় কারণ। আর আমার এই বন্ধুরা হচ্ছে সেই বন্ধুরা যারা ঠিক আমার ভাবনাটাকে, সেটা খুবই স্বাভাবিক, না হলে বন্ধুত্ব কী করে হবে, যে বোঝে। এই যে একটু আগে আমি তোকে যে কথাগুলো বললাম সেগুলোর জন্য তো কমেন্ট সেকশন এটাতে ভরে যাবে যে দেবলীনা মানসিক রুগী, এক্ষুনি ডাক্তার দেখান। কারণ হচ্ছে আমি ভালো কথা কি করে বলতে পারি তথাগত সম্পর্কে। আমি প্রতিশোধ পরায়ণ কেন, একজন লিখেছিলেন যে আপনি ভাবুন, একটু ভালো করে ভাবুন, পরিকল্পনা করুন কিভাবে প্রতিশোধ নেবেন। আমার মনে হচ্ছে আহারে কি কষ্ট ভাবতো, এই নিয়ে ভাবে সে। তো আমার এই বন্ধুরা বোঝে যে আমার এই যে আনন্দ, মানে শান্তি এবং খুশির কারণটাই এটা, যে আমার কোনো অভিযোগ নেই। এই বন্ধুত্বটা তো আমাকে তথাগত দিয়েছিল, তো সেটা তো আমার ভালোটা তো অস্বীকার করা যায় না। হ্যাঁ মানে হ্যাঁ, তো এবারে ছাদ আলাদা হলেই আমার খারাপ বলতে হবে, সে খারাপ হয়ে গেল। আমি তাহলে আদৌ ভালোবেসেছিলাম কি তাকে কোনোদিন? এরকম তো হওয়ার কথা না। মানে কিন্তু মানুষ মনে করে ওটাই স্বাভাবিক, আমি অস্বাভাবিক, আমি পাগল। আমার এই বন্ধুগুলো একমাত্র বুঝতে পারে, একই সমমনস্ক তারা, সেই জন্যই তারা আমার বন্ধু, আর সেই জন্যই আমি আজকে খুশি। এটা খুব ভালো ভালো, মানে আমি কেন তাকে গালাগালি করব, মানে স্বাভাবিকভাবে, মানে আসবেই না তো, কারণও তো নেই, কারণ নেই। মানে দুটো মানুষ কোনো কারণে মনে হয়েছে আমরা একসঙ্গে আর থাকবো না, যেটাই হোক কারণ, দ্যাটস ইট। হ্যাঁ, এবং সেই দুজনের কাছেই থাকুক, সেটা কোনোদিন ঘটবে না কিছু এরকম কারণ কারো জীবনে। আর যদি ঘটে তাহলে সেই মানুষটা সব খারাপ,
আলাদা হওয়ার পর থেকে, তার মানে ওটা কি আদৌ ভালোবাসা ছিল নাকি বেচা কেনা ছিল? ওটার মধ্যে একটা কমার্স ছিল। কমার্সটা তো থাকার কথা না ভালোবাসার মধ্যে। এইগুলো যখন আমরা রবীন্দ্রনাথের লেখায় পড়ি, শরৎচন্দ্র পড়ি, বিবেকানন্দ বলেছেন পড়ি, আমাদের আবার আহা 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 আহা, কিন্তু আমি বললেই আমাকে শুনতে হয় আমার সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত, কারণ তোমারগুলো কথা বাণী নয়। সেই ঠিক কথা, ঠিক কথা। আচ্ছা, আমি তোমাকে একটা, আমাদের তো এই ওয়াও মোমো প্রেজেন্টস ক্যাফে হাউস, ক্যাফে হাউসের আড্ডাটা এখনো আছে। হ্যাঁ, আমি তোমাকে একটা ওয়াও কোয়েশ্চেন করতে চাই, শর্ট আনসার, শর্ট কোয়েশ্চেন। দেবলীনা দত্তর বিয়ে কবে? ডিভোর্সের পর, আমি এখনো বিবাহিত। ও, প্রসেস, ভালো উত্তর। আমার দিকেও কোনো ওয়াও কোয়েশ্চেন আসতে পারে। হ্যাঁ, তোকে যে প্রশ্নটা আমার করার ছিল আমি চেক করছি লিখে একবার। এনেছো? আমাকে তুই, না না আমার লেখা আছে, তুই যে ডেটগুলো চেয়েছিলি না তোর পরের ছবির জন্য, অঙ্ক খুব সহজ না কি যেন নামটা, হ্যাঁ যাই হোক, তো সেই ডেটগুলো কি ছিল বলতো, আমি না ভুলে গেছি। ডেটগুলো আরেকবার বলবি? পাঠাইনি? পাঠিয়েছিলিস, কিন্তু আমার মিসপ্লেস হয়ে গেছে, ডেটগুলো বোধহয় বদলাচ্ছে। ডেটগুলো ঠিক কোন ডেটগুলো লাগবে তোর পরের ছবির জন্য সেইটা আমাকে একটু বলতে। এটাই আমার ওয়াও কোয়েশ্চেন আর কি। না, তো তোমার পাঠানো ছিল মনে হয়, দেখো বদলেছে বললি যে ডেটগুলো, বলি না পাঠানো ডেটগুলো নয়, এই ওগুলো বলছি বদলেছে। দেবলীনাদির ডেটটা কি কি আছে শুটের? ও আরেকজনকে ফোন করে জিজ্ঞেস করছে। আরেকজনকে ফোন করে জিজ্ঞেস করবে? আর সে যেজনকে ফোন করবে? কাকে জিজ্ঞেস করছিস? আচ্ছা, দীপকে তো, হ্যাঁ দীপের কাছে না থাকলে দীপায়নকে ফোন করতে বল। লাস্ট যেন আবার ঘুরে আমার কাছে ফোনটা না আসে, কারণ আমি জানি না আর কি। ঠিক আছে, হলে জানিয়ে দিস, দেবলীনাদিকে জানিয়ে দিস। হ্যাঁ ঠিক আছে, আমি করে রাখছি, আমি দেবলীনাদির নাম্বারটা ডিলিট করে রাখছি, তুই জানিয়ে দিস। ঠিক আছে, জানিয়ে দেবে গো। বেশ বেশ, তুই একটা কাজ করিস, সেই এখন থেকে যে পর 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 চেইন হয়ে যে 10-12 জনের কাছে ফোনটা যাবে, শেষ ফোনটা যার কাছে যাবে আমার কাছেই আসবে মনে হয়। সেই নামটা আমাকে একটুখানি, তার নাম এবং নাম্বারটা। ওই সৌরভ। ও আচ্ছা, বেশ ঠিক আছে। না, জোকস অ্যাপার্ট, আমরা খুবই চাই, আমিও চাই, দেবলীনাদিও চাই, মানে নিশ্চয়ই কিছু না কিছু। আমিও তো এত কাজ করি না, খুবই কম করি, খুবই কম পাই। আমিও কম কাজ হ্যাঁ, করি। তো যারা আমরা কম কাজ করি নিশ্চয়ই তারা একসঙ্গে কাজ করবে, আমরাও একটা লবি ক্রিয়েট করব, এটা তো আমিও চাই। হ্যাঁ, অ্যাবসলিউটলি চাই। লবি না, এটা বলার একটা যথাযথ কারণ আছে, যুক্তিযুক্ত কারণটা হচ্ছে আমি তোর ছবিটা 3 বার দেখেছি, সেটা তুইও জানিস, আমার ভালো লেগেছে। এটা বলার কারণ হচ্ছে আমার ছবি ভালো লেগেছে, স্বার্থপর কারণ, পরিচালকের কাজ ভালো লেগেছে, তাই সেই পরিচালকের হ্যাঁ, সাথে মানে এটাতে তো কোনো অসুবিধা নেই, আর এটার মধ্যে আর কিছু নেই। মানে একদমই না। তো আজকে আমরা একটা দারুণ আড্ডা দিলাম, মানে খুবই, কিন্তু একটা মজার ঘটনা আছে। সেটা হলো, এই আড্ডাটার শেষে আমাদের একটা রীতি আছে, আমরা এই কাপ, মানে যে কাপ মোছা হয়েছে ওটা নয়, আরেকটা মোছা কাপ আছে যেটাতে উনি সই করে দেবেন। সই করে দেওয়ার পর এটা আমাদের সংগ্রহশালায় থেকে যাবে। আপনারা চাইলে এরপরে টিকিট কেটে এসে দেবলীনা দত্ত সই দেখতে পারেন। বিনামূল্যে দেখানোর চেষ্টা করব, নাহলে অল্প টিকিট নেওয়া হবে। এখানে আমরা সারি সারি সই করা কাপ সাজিয়ে রাখবো। বাহ, কিন্তু আমার প্রশ্ন আছে, সেলফির যুগে যে সইয়ের কথা সইটা বলেছিস আছে, সেই তো অনেক, কারণ আমরা চিঠি দিয়ে শুরু করেছি, তো আমাকে তো সইতে ফিরতেই হবে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, তোমার এই যে ভোরবেলা ফ্লাইট থাকে যখন, হ্যাঁ হ্যাঁ, তুমি শাড়ি টাড়ি পরে সাজগোজ করে ফ্লাইটে যাও, তুমি কি মানে রাত থেকে সাজো? এটা তো খুব বেশি দিন হয়নি যে আমি শাড়ি পরে কে যায় এরকম, মানে শাড়ি পরে, মানে আমার মানে আমি শাড়িটাকে কোনো ইয়ে করছি, শাড়ি পরে যায়, কারণ তুমি তো রোজ শাড়ি পরো না। এয়ারপোর্টে কে যায় ভোরবেলা ফ্লাইট? কারণ তোমাকে তো আমি রোজ রাস্তাঘাটে যেখানে দেখা হচ্ছে আমি শাড়ি পরে সবসময় দেখছি। ইদানিং দেখবি, তাই ইদানিং দেখবি আমার কত ইন্টারভিউ তুই শাড়ি পরে না, পরছি না। ওই জন্যই ভোরবেলার ফ্লাইটেও এয়ারপোর্টে তুই আমাকে শাড়ি পরেই দেখছিস। ভোরবেলার ফ্লাইটে এয়ারপোর্টে শাড়ি পরে কে যায়? এই প্রশ্নটা আমিও করছি সৌরভ। মানে আমাদের মায়েরাও ঘুরতে গেলে সালোয়ার পরতো। হ্যাঁ, এবারে না ঘুরতে গেলেই শুধু। হ্যাঁ, আমার হঠাৎ করে আমার মায়ের জবে থেকে মা সালোয়ার প্রথম পরলেন, সেটা একটা মানে সাংঘাতিক দিন ছিল আর কি, বিপ্লব ছিল। সেইটার আগে অবধি এটা না, আমি আমার হঠাৎ এই বোধোদয়টা হলো যে আমার মায়ের জীবনটা আমি একটু কিছুদিন বাঁচবো।
আমি পাশের বাড়িতে গেলেও শাড়ি পরে যাবো, মানে সুপার ফাস্ট, ভীষণ তাড়াতাড়ি শাড়িটা পরে পরে শাড়ি পরাটা একটা জিন্স আর টপ পরার মতোই ব্যাপার তো ছিল তো Absolutely, মেয়েদের জীবনে। এবং মা বেড়াতে যাচ্ছেন শাড়ি পরে যাচ্ছেন আমার সঙ্গে, ট্রেন প্লেন সবেতেই শাড়ি, এখন মা অন্য কিছু পরেন। তো এই জীবনটা আমার হঠাৎ খুব বাঁচতে বেঁচে ইচ্ছে দেখার ইচ্ছে হয়েছে, অভিজ্ঞতাটা ঠিক কেমন হয় সেটা আমার খুব ইচ্ছে হয়েছে এবং মজা লাগছে। এখন আমি বেশ উপভোগ করছি পুরো ব্যাপারটা এবং কি তাড়াতাড়ি শাড়ি পরছি তুই ভাবতেই পারবি না, তাই ভয়ঙ্কর তাড়াতাড়ি, মানে যে কোনো কম্পিটিশনে আমি জিতে যাব এখন শাড়ি পরার কম্পিটিশনে, নিমেষের মধ্যে, মানে 1 মিনিটও লাগছে না। আচ্ছা, শাড়ি পরছো এয়ারপোর্টে, প্রতিটা ছবিতে তোমার হাতে ওয়াও মোমোর প্যাকেট, কত নিচ্ছ বলো তো ওয়াও মোমোর থেকে? আর নয়া পয়সাও না একটা, বিশ্বাস কর। আমি বলছি সেটাই, মানে আমাকে এতজন এটা বলেছে, আমার এয়ারপোর্টে আমি 5 টাইম হচ্ছে আমি ওয়াও মোমো থেকে ভেজ মোমো কিনবো এবং খাবো, এটা আমার প্রমাণ রয়েছে, আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছবি রয়েছে ওয়াও মোমোর প্যাকেটটা পাশে রাখা হাতে। এবারে আমি তো শিশু সাদা মনে বিজ্ঞাপনটা করে ফেলেছি, কিছু পাইনি তার জন্য। আশা করি কর্মকর্তারা শুনছেন, এরপরে ভেবে দেখবেন। অনেকবার বিজ্ঞাপন করে ফেলেছি, এরপরে- মানে ওয়াও মোমোর প্যাকেটটা থাকেই আমার ছবিতে সব সময়, কারণ আমি ভেজ মোমোটাই খাই তো। আর দরকার ছিল না বোধহয় ওয়াও মোমো, এনাফ। ওয়াও মোমো প্রেজেন্টস ক্যাফে হাউস, দেবলীনা দত্ত, সব ওয়াও মোমো প্রেজেন্টস। তবে আমরা এই সইটা একটু করে নিই। হ্যাঁ, এটা কি আমি একটু একটা টিস্যু পেপার দেবে? টিস্যু পেপার পাঠাবে না? আমি যেভাবে শুরু হয়েছে সেইভাবেই বাকিটা করে ফেলতে চাই। এসো না, নর্মালি এসো না, কিভাবে হাতে হাতে দেবে, এই তো দিয়ে দিলে কি সুন্দর। এইটা যেভাবে শুরু হয়েছিল আমি পুরোটা মুছে দিই। হ্যাঁ, এই কোথায় কোথায় সই করবে। এই। হ্যাঁ, আর দেখো পেনটা, এটা ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে এসেছি আমি। সাংঘাতিক ব্যাপার। এটাতে এরকম করে ধরবো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার এটাকে এরকম করে মুছে, আর এইটা কিছু করতে হবে কি? বাড়াবাড়ির এক শেষ। আচ্ছা, এরকম হবে না? মানে এত মোছা হলো, দেখা গেল ওয়াও মোমোর ওয়াওটা উঠে গেল শুধু মোমো পড়ে, মানে সেটা খারাপ দেখাবে। আচ্ছা, কোথায় করব? যেখানে কালো যেখানে তো, খুশি। হ্যাঁ হলুদটার উপরেই করে দাও একটা। এটা কালো? হ্যাঁ আচ্ছা। এটা কালোই তো, হ্যাঁ কালোই হবে। বেশ বেশ। এই সই আমরা সংগ্রহশালায় রেখে দেবো। পড়ছে কালি? হ্যাঁ, পড়ছে। এমন এরকম হতে পারে না যে এয়ারপোর্টে আমি যখনই মোমো খাবো সেটা ফ্রি আমার জন্য, এয়ারপোর্টে দেবলীনা দত্ত যখনই মোমো খাবে ফ্রি। সব এয়ারপোর্টেই বলছো? শুধু কলকাতা এয়ারপোর্ট? ঠিক আছে, হ্যাঁ। এইটুকু? ফেরার টাইমটা বাড়িতে তাড়াতাড়ি ফিরে যাবে, সেটা বেটার। হ্যাঁ হ্যাঁ, কেননা আমি তো সব আমার ছবিটা ওই কলকাতা এয়ারপোর্টেই দেখা যায় বা মোমো নিয়ে, এরকম এরকম হতে পারে। আমি এমনি মানে জিজ্ঞেস আচ্ছা, করছি, এইটা জাস্ট আমরা লাইক দ্যাট। পেয়েছি, সুন্দর সই করে খুব দিয়েছে খারাপ আমার হাতের লেখা। দেবলীনা দত্ত। বানান চেক করে নিন আপনারা যারা জানতে চাইছিলেন। আসলে সইটা নেওয়ার উদ্দেশ্য জানো তো, মানে তোমরা সংগ্রহশালা টালা নয়, আচ্ছা। লয় দীর্ঘই লেখো না রস্বই লেখো, ওইটা সবাই সেইটা? জানতে চাইছিল। আচ্ছা। ডিরেক্ট জিজ্ঞাসা করা যাবে না, তাই আমরা দেখে নিলাম উনি দীর্ঘই লেখেন। থ্যাংক ইউ। এটা এখানে রাখা থাকলো, পরে ওই যে সারি সারি সাজানো আছে সবাই সই করে গেছে, আচ্ছা, ওইখানে চলে যাবে। বেশ। আচ্ছা, তোমার ওয়াও মোমোর তরফ থেকে একটা সুন্দর গিফট, খাবার দাবারে এই ভরা। তো ফ্রি। তার মানে তুমি এইটা নিয়ে এখন সোজা এয়ারপোর্ট? সোজা ওয়াও মোমোর তরফ থেকে গিফট যখন আমি পেয়েছি তখন তো আমাকে এয়ারপোর্ট যেতেই হবে, হ্যাঁ, এবং এটা টিকিট- পাশে এরকম করে রেখে ছবি তুলতে হবে। টিকিটটা তো ওরা পাঠাবে না। না, তবে আজকে শেষ করার আগে ওই একটা টেক অ্যাওয়ে ফ্রম দি এপিসোড হয় না, যা আমার কাছে খুব প্রিয় হয়ে গেল। দেবলীনা দত্তর মা, কাকিমা যেভাবে ওই 1 2 3 4 5 6 পরে 7 8 9 লিখে দিয়েছিল, হ্যাঁ। আমরা যেন আমাদের পরের জেনারেশনের জন্য ওইটুকু করতে পারি, সেইটা আমার কাছে রয়ে গেল আজকে সারা এপিসোডটার। ওই জায়গাটা, কাকিমার ওই পয়েন্টটা, যে একটা একটু পাল্টে নেয়, দুইটা একটু তমুক করে নেয়, আর 7 8 9টা অ্যাড করে নেয়, তাহলে দেখবি সব সেট থাকবে। তো থ্যাংক ইউ ফর দিস টিপ, এবং এটা সবার কাছে পৌঁছে যাক, অল্প অল্প করে মায়েদের কাছে পৌঁছে যাক। একদম সঠিক টেক অ্যাওয়ে, গুড স্টুডেন্ট। এটা আমার পছন্দের টেক অ্যাওয়ে। তোমার কাছে ওয়াও মোমো থেকে একটা টেক অ্যাওয়ে, আমাদের টেক অ্যাওয়ে কাউন্টার থেকে দিলাম আমরা। পছন্দের, হ্যাঁ, বাস্তবে। থ্যাংক ইউ। তোমার কেমন লাগলো আজকে আড্ডা? আমার তো দারুণ মনে হলো, দারুণ আড্ডা হলো, দারুণ জমেছে, চলতেই থাকতে পারতো কিন্তু সময় কম। হ্যাঁ, ঠিক আছে, মজা হয়েছে, তোমরা জানো। ক্যাফে হাউসের আড্ডাটা জমে গেছে।
থ্যাংক ইউ ভেরি মাচ, নমস্কার। এটা হবে এখন। কি গরম, ও সরি একটু হ্যাঁ। হালকা ওভার অ্যাক্টিং। হ্যাঁ না, ঠিক আছে। ঠিক আছে, অসুবিধা নেই। নিজের ওভার অ্যাক্টিং কনফিডেন্স আছে দেবলীনা দত্তর। এবার তুমি এই সূচিবাহীগ্রস্ততার ডিপার্টমেন্ট কি বলে? এই ক্ষেত্রে সূচিবাহীগ্রস্ততার ডিপার্টমেন্টের সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবো।